আচ্ছা, আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ড এটা একদম বেসিক থেকে শুরু করব। হয়তো আপনাদের কেউ কেউ ক্লাসটা করছেন, আজকে আবার এটা একটু ব্যাকআপ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমাদের পিসিতে যদি আমরা কি বলে মাইক্রোসফট ওয়ার্ড যদি আমাদের কম্পিউটার ইনস্টল করা না থাকে, অবশ্যই আমরা এটা ইনস্টল করে নিব, তাই না? সেক্ষেত্রে যদি ইনস্টল করার পরে হ্যালো, আমরা ওয়ার্ড টাইপ করব, সেখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটাকে। সবাই কি পেরেছি? হুম, জি, সার্চ অপশন থেকে ওয়ার্ডটা টাইপ করবেন, দেন ওয়ার্ডটা আসবে এভাবে। সার্চ অপশন থেকে ওয়ার্ডটা টাইপ করলে চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এই অ্যাপ্লিকেশনটা 2013 সালের ভার্সন। ঠিক আছে? এরপরে আসছে 2016, 2019, 2020 এবং মাইক্রোসফট 365। আচ্ছা, এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক একটা ইন্টারফেস। সেখানে আমরা অনেক ধরনের কয়েকটা জিনিস দেখতে পারতেছি। হ্যাঁ, এখানে কিছু ট্যাব দেওয়া আছে, সেগুলো হচ্ছে রিসেন্ট ট্যাব, ওপেন আদার ডকুমেন্টস। রিসেন্ট ট্যাবগুলোর ভিতরে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে কিছুক্ষণ আগে বা পাস্ট টাইমস আমরা যেই অ্যাপ্লিকেশন নিয়ে কাজগুলো করেছি সেগুলো এখানে লোকেশন সহ নাম দিয়ে শো করবে। ঠিক আছে? যেমন যে মানে যে নামগুলো আমরা দেখতে পারতেছি, হেনাক্তার ডট ডিওসি, ডিওসি, আবার ডিওসি ডক্স, ডিওসি এক্স, এই যে ফাইলগুলা ডট দেওয়ার পরে যে এক্সটেনশনগুলো আছে, এই এক্সটেনশনগুলো হচ্ছে মেইনলি দুইটা কাজের জন্য। ডিওসি এটা অনেক আগের ভার্সন, উইন্ডোজ 2003 বা উইন্ডোজ আপনার কি বলে 2007 বা এরও আগের যে ভার্সনগুলো আছে সেইখানে কাজ করার জন্য আমরা ডিওসি এই এক্সটেনশন দিয়ে সেভ করে থাকি ডকুমেন্টটা, যাতে প্রিভিয়াস ভার্সনের যেই ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাপ্লিকেশনগুলো থাকবে সেগুলোতে যাতে সাপোর্ট করে। আবার যখন আমরা ডট docx এই এক্সটেনশন দিয়ে আমরা কোনো একটা ডকুমেন্ট ফাইল সেভ করব, সেটাতে আমরা ডকুমেন্টটাকে যেভাবে সাজাবো, যদি নিউয়েস্ট ভার্সনের অ্যাপ্লিকেশনগুলো দিয়ে কাজ করা হয়, সেক্ষেত্রে কিছু কিছু জিনিস এই প্রিভিয়াস ভার্সনের মাইক্রোসফট ওয়ার্ডে এটা সাপোর্ট করবে না। সেই জন্যই আর কি ডট ডিওসি এইটা ইউজ করা হয়। আচ্ছা, এখানে আমরা আরো যে জিনিসগুলো দেখতে পারতেছি সেগুলো হচ্ছে একটা সার্চ বক্স। এই সার্চ বক্সে আসলে যে মেইনলি কাজটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড যে অ্যাপ্লিকেশনটা সেটা যদি ইন্টারনেট কানেকশনের সাথে কানেক্টেড থাকে, তাহলে আমরা এখানে আমাদের পছন্দ মতো নাম লিখে যে ডকুমেন্টটা আমরা বানাবো আমাদের কাজের প্রেক্ষিতে, সেই ডকুমেন্ট স্পেসিফিক ডকুমেন্টের যে একটা মানে কি বলে সারি থাকে বা জাত থাকে, সেই সেই আকারে, মানে যেমন আমি যদি ফ্লায়ার বানাই, কারণ মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ফ্লায়ারের গ্রাফিক্স ডিজাইনেরও কিছু কাজ করা যায়, সেক্ষেত্রে যদি আমি এখানে লিখি ফ্লায়ার লিখে সার্চ দেই, সো এখানে মাইক্রোসফট ওয়ার্ডের সার্ভারে যতগুলা ডিজাইন ফ্লায়ার রিলেটেড ডিজাইন থাকবে সে এখানে শো করবে। আর এর শর্টকাটস হিসেবে যেই জিনিসগুলো থাকবে সেগুলো ডান পাশে শো করবে অ্যাজ এ ক্যাটাগরি ওয়াইজ। ক্যাটাগরির আন্ডারে আমরা সব ধরনের ডিজাইন টেমপ্লেট এখানে অলরেডি দেখতে পারবো যে এখানে কয়টা ডিজাইন, কোন ধরনের ডিজাইন দেওয়া আছে, বা আমি এটা অ্যাক্সেস করতে পারবো। এখানে নিচে আমরা কিছু লেখা দেখতে পারতেছি, সাজেস্টেড সার্চেস, বিজনেস, ফ্লায়ার্স, কার্ডস, পার্সোনাল, হলিডেজ, এডুকেশন, লেটার্স।
বেসিকভাবে এই যে আমাদের যে টেমপ্লেটগুলো দেওয়া আছে এগুলা তো আমরা অলরেডি অ্যাক্সেস করতে পারবোই, সাথে আমাদের যদি নিউ ডকুমেন্ট দরকার হয় সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা ইউজ করব। ঠিক আছে, আবার আমরা কি বলে সাপোজ কার্ডস, এটার যদি যেমন গিফট কার্ড প্লাস হচ্ছে ইনভাইটেশন কার্ড, বিজনেস কার্ড, এই যে এখানে একটা টেমপ্লেট দেওয়া আছে, এই ধরনের যদি কার্ড নিয়ে কাজ করি, বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা একটা ডিজাইন যেটা আমাদের ভালো লাগতেছে, এই যে ছোট্ট একটা বাটন আছে এখানে পিন টু লিস্ট, এই বাটনটা ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের ডিজাইনটাকে ফ্রন্ট পেজে পিন করে দিলাম। সেক্ষেত্রে যদি আমি এই যে ডিজাইনটা পিন করলাম, আমরা যদি ব্যাকে যাই দেখেন ডিজাইনটা আমাদের ফ্রন্ট পেজে চলে আসছে। সো যখনই আমি ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা নতুনভাবে কেটে ওপেন করব তখন আমার এই পিনড ডিজাইন ক্যাটাগরিটা আমরা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখানে হাজার হাজার টেমপ্লেটের ডিজাইন আছে। যখন আপনার যে জিনিসটা ডিজাইন দরকার হয় সেই ডিজাইনটা আপনি ক্যাপচার করে সেই ডিজাইন অনুযায়ী কাজ করতে পারবেন। আর এখানে লিস্ট দেওয়া থাকবে। আর সর্বশেষ বিষয় হচ্ছে যে ফাস্ট অ্যাক্সেসের কারণে আমরা সার্চ বক্সের মাধ্যমে আমাদের স্পেসিফিক ক্যাটাগরি জিনিসটা সার্চ করে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, দিস ইজ দ্য স্ক্রোল বার where I can scroll down and up from the list of my various designs. It can also be done with the mouse wheel up and down. Okay, আচ্ছা, এখানে আমরা আরো কিছু লেখা দেখতে পারতেছি, সেগুলো হচ্ছে একটা হেল্প মার্ক, মাইক্রোসফট অফিসের সাথে প্রি কিছু কোশ্চেন সেট আপ করা আছে। যদি আপনার হেল্প লাগে এখানে আপনি ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডের যত ধরনের কাজকর্ম আছে, কিভাবে কি করতে হয়, কোনটা ক্লিক করলে কি হবে কি না হবে, কিভাবে কাজ করতে হবে, এর বেসিক এবং অ্যাডভান্স অনেক ধরনের ইনফরমেশন এখানে গেলে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এখানে আরো তিনটা আমরা বাটন দেখতেছি, এখানে সাথে আরো একটা বাটন কিছুক্ষণ পরে আমরা পাবো যখন আমরা কাজ শুরু করব। এখানে আপাতত তিনটা বাটন আছে। দিস ইজ মিনিমাইজ, এটা হচ্ছে ছোট বড় করে উইন্ডোটাকে। ঠিক আছে, আর এটা তো ক্রস বাটন, এটা ক্লিক করলে পুরো অ্যাপ্লিকেশনটাই কেটে যাবে। এটা হচ্ছে সাইন ইন অপশন, যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে আপনার সেক্ষেত্রে আপনি এই অপশনটা ক্লিক করে আপনার মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে কানেক্টেড করে নিতে পারবেন। অ্যান্ড আফটার দ্যাট আপনি যদি কোনো ডকুমেন্ট ইনস্ট্যান্টলি আপনার পিসিতে সেভ না করে ক্লাউডে সেভ করতে চান, সেক্ষেত্রে ওয়ান ড্রাইভে আপনার যে কোনো ফাইল যেটা আপনি কাজ করেছেন সেটা আপনি সেভ করে রাখতে পারবেন ওয়ান ড্রাইভ ক্লাউডে। এখানে আদার্স কিছু ইনফরমেশনের জন্য, বিস্তারিত কিছু ধারণার জন্য লার্ন মোর অপশনটাতে ক্লিক করলে বাকি যে ধারণাগুলো পাবেন আপনি সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, আপাতত আমাদের এই উইন্ডোর কাজগুলো শেষ। এখানে ওপেন আদার ডকুমেন্টস যেটা আছে সেটা হচ্ছে নিউ কোনো ডকুমেন্ট, আগের সেভ করা কোনো ডকুমেন্ট যেটা এই লিস্টে দেখাচ্ছে না বা আমি অন্য কোনো জায়গায় সেভ করেছি, সেক্ষেত্রে আমি ওপেন আদার ডকুমেন্টস এখানে ক্লিক করে এই যে এই একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখানে আমরা দুইটা জিনিস দেখতে পারতেছি, দুইটা প্যানেল। সেখানে হচ্ছে একটা রিসেন্ট ডকুমেন্টস, একটু আগে এটার কথা বলেছি যে রিসেন্ট ডকুমেন্টস মানে কি, কি কি জিনিসগুলো থাকবে, কোথায় থাকবে, লোকেশন ওয়াইজ সবগুলো জিনিস দেওয়া থাকবে। ক্লিক করার সাথে সাথে স্পেসিফিক ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে ওয়ান ড্রাইভ, এটার কথাও কিছুক্ষণ আগে বলেছি। যদি আপনি মাইক্রোসফট অফিসের সাথে কানেক্ট করে নেন মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে, দেন আপনার যে কোনো ফাইল আপনি ওয়ান ড্রাইভে মাইক্রোসফট ক্লাউডে সেভ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে এখানেও সাইন ইন অপশন আছে, এখানে ডান কোণেও সাইন ইন অপশন আছে, যেখান থেকে আপনার অ্যাকাউন্ট যদি করা থাকে আপনি লগ ইন করতে পারবেন। This is the place where your files you can save in your desktop or laptop in the memory of your PC, okay, পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার এখানে যে মেইনলি যে জিনিসগুলো থাকে রিসেন্ট ফোল্ডার্স, আসলে লোকেশনগুলো দেখায় মেইনলি যে কোথায় কোন জায়গায় কোন ফোল্ডারে আপনার ফাইলগুলো সেভ আছে। আর ডকুমেন্টস এবং ডেস্কটপ এটা হচ্ছে ম্যান্ডেটরি এবং এটা হচ্ছে মানে ডিফল্ট সেটআপ। এই দুইটা জিনিস অলওয়েজ থাকে। ডেস্কটপ জিনিসটা কি, ডেস্কটপ হচ্ছে এইখানে, এই টোটালটা হচ্ছে ডেস্কটপ। ধরুন যে কোনো ফাইল আপনি যদি ডেস্কটপে এখানে ক্লিক করে সেভ করেন, দেন আপনার ফাইলটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। সেইখানে যদি আপনি কোনো ডকুমেন্ট সেভ করেন, সেক্ষেত্রে এখানে যদি ডেস্কটপে কোনো ফাইল রাখেন, দেন আপনি ফাইলটা এখানে শো করবে। এখানে শো করলে ওটার উপর ক্লিক করে ওপেন বাটনটা চাপলে আপনার স্পেসিফিক ফাইলটা ওপেন হয়ে যাবে।
সেভ ফর আদার্স, সবগুলা ইসের জন্যই কাজটা সেম, জাস্ট আপনার লোকেশন ওয়াইজ ভ্যারি করে। আবার যদি আপনার এখানে নাই, আবার এই সব জায়গায় নাই, অন্য কোনো এক জায়গায় রাখছেন, সো সেক্ষেত্রে আপনার ব্রাউজ ক্লিক করে স্পেসিফিক লোকেশনটা বের করতে পারবেন। আপনার পিসির কোন জায়গাটাতে স্পেসিফিক জায়গায় আপনি রাখছেন, সেখান থেকে আপনি আপনার প্রিভিয়াস সেভড ফাইলটা অ্যাক্সেস করতে পারবেন। এখানে আর একটা অপশন আমরা দেখতে পারতেছি, অ্যাড এ প্লেস। অ্যাড এ প্লেস হচ্ছে ওপেন যেই আমরা রিসেন্ট ট্যাবগুলো দেখতে পারতেছি এখানে ডিফল্টভাবে, অ্যাড এ প্লেস অপশনটা যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমরা আমাদের স্পেসিফিক একটা লোকেশন আমরা কুইক অ্যাক্সেসের জন্য কি বলে সেট আপ করে রাখতে পারি, যাতে করে আমরা যেই ডকুমেন্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি সেই ডকুমেন্টগুলো আমরা ইজিলি আমাদের স্পেসিফিক লোকেশনটাতে সেভ করে রাখতে পারি। দ্যাটস অ্যাড এ প্লেস। হ্যাঁ, জি জি। হ্যাঁ, আমি আপনাকে তো নাম্বার দেওয়ার কথা বলছিলাম, আপনি কি নাম্বারটা এখন লিখতে পারবেন? আপনি বিকাশে টাকাটা পাঠাইলে আমি আপনাকে গ্রুপে দিয়ে দিব। হ্যালো, 01925 দেখছেন, 9009333। জি, নাম্বারটা আবার বলেন। হুম, 3 আবার 3, 933। জি, আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, সমস্যা নেই। আপনি আমাকে পেজে, আপনি আমাকে 5টার দিকে কল দেবেন, ঠিক আছে? না না, আমি সবই দিব, সমস্যা নেই। আপনি স্লিপ দিব, সবই দিব, আমি একটা ক্লাসের ভিতরে আছি, এই জন্যই বলতেছি। সেটা ঠিক আছে। জি, অ্যাড এ প্লেসের ভিতরে আমরা স্পেসিফিক আমাদের যে লোকেশনগুলো থাকবে সেগুলো সেট আপ করে রাখতে পারবো। মেইনলি অ্যাড এ প্লেস রেফার করে ক্লাউডের অপশনগুলো। ওয়ান ড্রাইভের ভিতরে যদি আমাদের কোনো ক্লাউড থাকে, সেক্ষেত্রে আমরা ক্লাউডের স্পেসিফিক জায়গা থাকে, সেখানে আমরা আমাদের স্পেসিফিক ফাইলটা সেভ করতে পারবো, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের কয়েকটা অপশন আপাতত দেওয়া আছে। একদম বিগিনিং অবস্থায় ওয়ার্ডটা যখন আমরা ওপেন করব, সেই অবস্থায় আমাদের এই চারটা এমনি মেইন অপশনটা থাকে। নিউ, এটা হচ্ছে নিউ ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে। নিউ ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা স্পেসিফিক অপশনটা অলরেডি পেয়েছি। ওপেন হইলে, ওপেন ক্লিক করলো, আগের সেভড একটা ডকুমেন্ট আমরা এখান থেকে ওপেন করতে পারবো। অ্যাকাউন্ট অপশন থেকে আমরা আমাদের স্পেসিফিক অ্যাকাউন্টে সাইন ইন করার মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশনটা চালু করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এখানে আরেকটা কিছু অপশন আছে, সেটা হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনটার থিম আমরা নিজেদের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? আর এখানে আমাদের প্রোডাক্টের ইনফরমেশনটা দেখাবে, এটা অ্যাক্টিভ কি অ্যাক্টিভ কিনা, অ্যাক্টিভ না, ঠিক আছে? আর এই যে অপশন আমরা যে জিনিসটা দেখতেছি এখানে হচ্ছে অ্যাডভান্সড, এই শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডের এই সফটওয়্যারটার যেই সেটিংস অপশনগুলো থাকবে, সেই জিনিসগুলো আমরা এই অপশনটা মানে থেকে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের জিনিসগুলো থাকে, অনেক ধরনের কাজকর্ম থাকে, যেগুলো আমরা আমাদের নিজেদের কাজের সুবিধার্থে আমরা সেভ করে রাখতে পারি। যেমন আমরা যদি জেনারেলে যাই, এখানে আমরা অনেক ধরনের জিনিসগুলো আমরা দেখতে পারতেছি, কি কি জিনিস, কি কি অপশনগুলো অলরেডি টিকমার্ক করা আছে, সেই জিনিসগুলো আমরা পরে পরে জানতে পারবো। যেমন শো মিনি টুল বার অন সিলেকশন অ্যান্ড হোয়াট ইট ডাজ, ওয়েন যখন মাউসটা এখানে ক্লিক করতেছি, সেখানে একটা ছোট্ট ডেসক্রিপশন চলে আসতেছে, যেখানে কি এই জিনিসটা ক্লিক করা থাকলে কি আসবে, কি কাজ করতেছে সফটওয়্যারটা, কিভাবে কাজ করবে, এটা একটা ছোট ডেসক্রিপশন চলে আসতেছে।
ঠিক আছে, যেমন আমরা অনেকে আছে সেভ করতে ভুলে যাই, আমাদের ডকুমেন্ট কাজ করতে করতে সেভ করতে ভুলে যাই, সেক্ষেত্রে আমরা এখানে অটো সেভ বা অটো রিকভার এই জিনিসগুলো আমরা কি বলে ক্লিক করে রাখতে পারি, যাতে করে আমাদের ডকুমেন্টটা বারবার সেভ না করতে হয়। ঠিক আছে, এটা হইতে পারে 5 মিনিট 10 মিনিট এরকম একটা টাইম অনুযায়ী আমরা আমাদের ফাইলটা সেট আপ করে দিতে পারি, অপশনটা সেট আপ করে দিতে পারি, যাতে আমাদের ফাইলটা আমাদের বারবার সেভ না করতে হয়। আচ্ছা, এখানে আরো ল্যাঙ্গুয়েজের কিছু বিষয়াদি আছে, যারা যেই দেশে কাজ করে সেই দেশের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে কাজ করে, চাইনিজ বা রাশিয়ান এরকম। এখানে অ্যাডভান্স কিছু ফিচার আছে যে জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। টাইপিং রিপ্লেসেস সিলেক্টেড টেক্সট, এরকম বিভিন্ন ধরনের অপশন আমরা এখানে পাবো, যে জিনিসগুলো আমরা জানতে পারবো কাজ করার মাধ্যমে স্টেপ বাই স্টেপ। এই ধরনের অপশনগুলা কি কি কাজে লাগে, যেমন এখানে কাট কপি পেস্টের কিছু অপশন আছে, কিভাবে কাট করবে কিভাবে পেস্ট করবে, কি কি ইনফরমেশন ক্লিপবোর্ডে রাখবে, এই সব ধরনের যে ইনফরমেশনগুলো থাকে সেইগুলো সব এখানে অ্যাডভান্সড ফিচারে আমরা দেখতে পারবো আর কি। সো এগুলো আপাতত আমরা না যাই, বেসিক এগুলো আমরা একদম নতুন থেকে শিখবো, যে আসলে ডকুমেন্টটা কিভাবে কাজ করতে হয়। সো দিস ইজ দ্য বেসিক ইন্টারফেস। আচ্ছা, এটা কিভাবে আসলো? আমরা আবার ওয়ার্ড থেকে ওই স্পেসিফিক লোকেশনে যাব, ওয়ার্ড সিলেক্ট করলাম। ওয়ার্ড সিলেক্ট করার পরে যদি আমাদের একদম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হয়, নতুন একটা ডকুমেন্টে আমরা কাজ করব, সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করার সাথে সাথে আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। ঠিক আছে, এখানে সাধারণত এই যে আমরা রুলার একটা দেখতে পারতেছি, এটা সব সময় দেওয়া থাকে না, এটা সব সময় দেওয়া থাকে না, মাঝে মধ্যে এরকম অবস্থাতে থাকে। সো এইটা জিনিসটা যদি আমাদের না থাকে, আমরা যদি হোম ট্যাবে থাকি, সেক্ষেত্রে আমরা ভিউ এই ট্যাবে আসার পরে রুলারটা ক্লিক করে দিলে রুলারগুলো চলে আসবে। আচ্ছা, এখন আমরা এই ইন্টারফেস সম্পর্কে একটু জানি, এই ইন্টারফেসের ভিতরে কি কি জিনিস আছে। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার। এখানে 3-4টা বাটন আছে, সেগুলো হচ্ছে একটা সেভ বাটন, যখন কোনো ডকুমেন্ট একটা জায়গায় অলরেডি আমরা সেভ করেছি, ওটা এডিট করতেছি, এটা প্রেস করলে মানে অটো সেভের বদলে এটা আর কি কাজ করা যায়, অথবা কন্ট্রোল প্লাস এস, কিবোর্ডের কন্ট্রোল প্লাস এস চেপে আমরা স্পেসিফিক ডকুমেন্টটাকে সেভ করতে পারবো। এখানে আরো কিছু বাটন আছে, এটা হচ্ছে আন্ডু বাটন, এটা হচ্ছে রিডো বাটন। কোনো একটা কাজ যদি আমরা ভুলে করে ফেলি বা আমাদের একটা কাজ করেছি সেটা স্পেসিফিক অ্যাট দ্য মোমেন্ট আমার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আমি আন্ডু বাটন ক্লিক করলে কাজটা পিছনের দিকে চলে যাবে। আবার যদি কোনো কাজ ভুলে ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা রিডো বাটনটা ক্লিক করলে সেই স্পেসিফিক লেখাটা আবার ফিরে আসবে। আচ্ছা, এখানে আমরা বলেছিলাম যে একটা বাটন আমরা এক্সট্রা পাবো, সেটা কি? এটা হচ্ছে মেইনলি এই যে আমরা এই যে একটা অংশ দেখতে পারতেছি এত বড়, একটা, এটাকে বলা হয় রিবন। রিবনের আন্ডারে এই যে আমরা যে এতগুলা লেখা দেখতে পারতেছি, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এই যে এতগুলো লেখা দেখতে পারতেছি, এগুলো হচ্ছে এক একটা স্ট্যান্ডার্ড ট্যাব। এগুলো হচ্ছে এক একটা স্ট্যান্ডার্ড ট্যাব। এই স্ট্যান্ডার্ড ট্যাবের আন্ডারে বিভিন্ন ধরনের ডায়ালগ বক্স আছে, যেমন এটা হচ্ছে ক্লিপবোর্ড ডায়ালগ বক্স, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এন্ড এটা হচ্ছে এডিটিং। আচ্ছা, এই যে আমরা ডায়ালগ বক্সগুলো দেখতে পারতেছি, এগুলোর স্পেসিফিক কাজকর্ম আছে, আর এগুলো সবসময় ডিফল্ট ভাবে দেওয়া থাকে। ঠিক আছে, যেমন আমরা প্রথম থেকেই শুরু করি, এখানে কি জিনিসটা আছে, এখানে হচ্ছে পেস্ট। কন্ট্রোল প্লাস ভি এই ক্লিকটা করলে এটা পেস্ট হয়, বাট ফার্স্ট কোনো কিছু কপি করতে হবে, কোনো কিছু কপি করলে দেন পেস্ট অপশনটা আর কি কাজ করে। সো আমরা একটা লেখা নিয়ে আসি। আমরা দেখেন এখান থেকেও আমি একটা জিনিস কপি করেছি। ঠিক আছে, এখন এটা কেটে দিলাম, এটাকে আমরা পেস্ট করলাম। এখন যে পেস্ট করব, পেস্ট করার অপশন, আমি যদি এখানে যে আমরা এই জিনিসটা কি, এটা হচ্ছে কার্সর, যেই স্পেসিফিক একটা লাইন, ভার্টিক্যাল লাইন ব্লিঙ্ক করতেছে, দিস ওয়ান ইজ দ্য কার্সর।
কার্সারটা যেখানে থাকবে আমাদের প্রত্যেকটা টেক্সট, লেখা, অবজেক্ট, সব ধরনের জিনিস যেটা আমরা ইনসার্ট করব ইন দ্য পেজ, ইন দ্য ডকুমেন্ট, সেটা প্রথমে কার্সারটা আমাদের স্পেসিফাই করে নিতে হবে আমরা কোন পজিশনে আমাদের লেখা, অবজেক্ট অথবা যে কোনো ধরনের যে জিনিসটা আমরা ইনসার্ট করতেছি সেটা থাকবে। ঠিক আছে? সো আমরা আমার মাউসের লেফট বাটন ক্লিক করলে কার্সারটা চলে আসবে, আর ডিফল্টভাবে কার্সারটা লেফট সাইডে থাকে। অ্যাজ এ লেফট সাইড থেকে আমরা সবাই লেখা শুরু করি, সো লেফট সাইডে আর কি কার্সারটা ব্লিঙ্ক করবে। সো একটা লেখা যখন আমি কপি করে নিয়ে আসলাম, এটাকে পেস্ট করার জন্য, মানে এই লেখাটা এখানে আনার জন্য আমরা পেস্ট অপশন থেকে জিনিসগুলো আর কি এই লেখা এখানে নিয়ে আসতে পারি। সো এখানে তিনটা অপশন আছে পেস্টের। দেখেন যখন আমি ফার্স্ট অপশনটা জাস্ট হোভার করেছি, সেখানে কি কি জিনিস আসছে, লেখা আসছে, লেখার পিছনে একটা স্টাইল কালার কালার একটা কালার চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কালার। এটা কেন আসছে? যখন এই অপশনটাতে আমরা মাউস হোভার করেছি, লেখা আছে কিপ সোর্স ফরম্যাটিং, মানে যেই স্থান থেকে, যেই স্পেসিফিক জায়গা থেকে আমি লেখাটা কপি করেছি, ওই স্পেসিফিক জায়গাতে লেখাটার ধরন কেমন ছিল, লেখাটার সাইজ কতটুকু ছিল, ফন্ট স্টাইল কোনটা ছিল, এবং লেখাটা কি কোন এর ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ছিল কিনা, বা এটা ইটালিক ফর্মে ছিল কিনা, বোল্ড ছিল কিনা, বা আন্ডারলাইন করা ছিল না, এভরি কাইন্ড অফ ফরম্যাটিং সে জিনিসটা কপি করে নিয়ে আসবে। বুঝতে পারতেছেন? আচ্ছা। সো এই যে লেখার পেস্টের যে অপশনটা, এখান থেকে যদি আমি এটা ক্লিক করি, দেন পুরো লেখাটাই আমি যে ওই যে লেখাটা একটা নিয়ে আসছি, আমরা একটু দেখি। আমরা এই লেখাটা কপি করেছিলাম, তাই না? এই লেখাটা যখন কপি করেছি, এই ব্যাকগ্রাউন্ডে যেই কালারটাই অ্যাপ্লাই করা আছে ওয়েবসাইটের মাধ্যমে, বা যেই ওয়েবসাইটটাকে ডেভেলপ করেছে যে ডেভেলপার, এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়ে রাখছে, হয়তো আমরা এখানে অন্যটা দেখতেছি, বাট ব্যাকগ্রাউন্ডে কালার অবশ্যই অন্যটা দিয়ে রাখছে, যার কারণে আমি যখন এটা পেস্ট করেছি, এটা লেখার ধরন, স্টাইল একদম সব সেম চলে আসছে, তাই না? আচ্ছা, আমরা একটু ব্যাগে যাই। দেন এখানে আরেকটা জিনিস আছে, মার্জ ফরম্যাটিং। আরেকটা জিনিস আছে কিপ টেক্সট অনলি। মার্জ ফরম্যাটিং এর ভিতরে যে জিনিসটা থাকবে, মেইনলি এই পাশাপাশি যে দুইটা অপশন আমরা দেখতে পারতেছি, এটা প্রায় সেম। এখান থেকে শুধুমাত্র টেক্সটটা কপি করে, আদার্স যত ধরনের ইনফরমেশন আছে, এর যে স্টাইলগুলো আছে সবগুলো রিমুভ করে দিবে। অনলি টেক্সট, লেখাটা কপি করে, আমরা যদি স্টাইল ছাড়া কপি করতে চাই, এই দুইটা যে কোনো একটা ইউজ করে আমরা আমাদের লেখাটাকে এখানে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এই যে ছোট্ট ট্যাবের ভিতরে আমরা আরো কয়টা জিনিস দেখতে পারতেছি। কাট কপি, যখন আমরা কোনো একটা লেখা কাট করে অন্য কোনো জায়গায় মুভ করব, দেন স্পেসিফিক সে লেখাটাকে আমরা সিলেক্ট করব। সো স্পেসিফিক সে লেখাটা সিলেক্ট করার জন্য যদি আমরা ফার্স্টের লাইনটা সিলেক্ট করতে চাই, এই পুরো লাইনটা, দেন আমাদের কার্সরটা এখানে ফার্স্টে ক্লিক করে দেন পুরো লেখাটা সিলেক্ট করতে হবে। যখন আমি লেখাটা সিলেক্ট করতেছি, দেখেন এই অপশন দুটা কি জ্যান্ত হয়ে গেছে, তাজা হয়ে গেছে, আগে মরা ছিল। আচ্ছা, সো আমি যদি এখন এখান থেকে কাট করি, লেখাটা কই গেল? লেখাটা কাট হয়ে গেছে, আমি এটা তো খুঁজে পাচ্ছি না, লেখাটা স্পেসিফিক ভাবে গেল কোথায়? লেখাটা স্পেসিফিক ভাবে গেল হচ্ছে ক্লিপবোর্ডের আন্ডারে। আমাদের মাউসে হালকা কিছু র্যাম স্টোরেজ দেওয়া থাকে, সেই স্টোরেজটা হচ্ছে লোকেশন প্লাস সাইজ। সো যে কোনো একটা জিনিস যখন, এটা কোনো ফাইল হতে পারে, কোনো ডকুমেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের ফাইল হতে পারে, বিভিন্ন ধরনের ফাইল হতে পারে, সো সবগুলো জিনিস অ্যাট দ্য মোমেন্ট কোথাও যদি কপি করার জন্য বা কাট করে মুভ করার জন্য আমাদের একটা ক্লিপবোর্ড অপশন থাকে। এই স্পেসিফিক স্টোরেজটাকে বলা হয় ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডের ভিতরে অলরেডি আছে, আমরা হয়তো দেখতে পারতেছি না, বাট এটা আছে। সো যখন আমি এটাকে পেস্ট করব বা অন্য কোনো জায়গায় মুভ করব, আমি লেখাটা প্রথম থেকে সরাইলাম, দেন আমি যদি লেখাটা এটার নিচে লিখতে চাই, দেন এই লেখাটাকে আমি পেস্ট করতে পারবো এই পেস্ট অপশন থেকে, অথবা জাস্ট কার্সরটা এখানে রেখে কন্ট্রোল ভি এটা চাপলেই, সরি, কন্ট্রোল ভি এই লেখাটা চাপলেই স্পেসিফিক যে লাইনটা আমরা ওখান থেকে কাট করেছিলাম সেটা মুভ হয়ে এখানে চলে আসতেছে। ওকে, আচ্ছা। আবার যদি একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে লেখাটা তো আমরা ওখান থেকে কাট করেছিলাম, জাস্ট আমি এই লেখাটাই আরেকবার চাচ্ছি অন্য একটা জায়গায়, এটা আমি এখান থেকে যাতে ডিলিট না হয়ে যায়, অন্য একটা জায়গায় আমি আবার নতুনভাবে লিখবো। সো লেখাটা আমি এখান থেকে কপি করি, মানে এখান থেকেও কপি করা যাবে, যখন আমি একটা লেখা সিলেক্ট করতেছি তখন এখান থেকেও কপি করা যাবে, কাট কপি। আর অথবা প্রত্যেকটা কাজ করার সময় যখন আমি কোনো অপশন ক্লিক করতেছি কোনো লেখার উপর বা টেক্সটের উপর, তখন আমাকে একটা শর্টকাট মেনু দিয়ে দেয় কুইক অ্যাক্সেসের জন্য, এটাকে কুইক অ্যাক্সেস শর্ট মেনু বলা হয়।
রাইট বাটন ক্লিক করলেই কুইক অ্যাক্সেস মেনুটা চলে আসবে। এই স্পেসিফিক অবজেক্ট বা টেক্সট এটা কি কি ধরনের চেঞ্জ করা যাবে বা এটাকে নিয়ে কি কি কাজ করা যাবে সেটার রিলেটেড যত কাজ কর্ম করা যায় সেটার একটা শর্টকাট মেনু সে এখানে প্রোভাইড করবে। আচ্ছা, ফরম্যাট পেইন্টার নামে একটা অপশন দেখতে পারতেছি আমরা। এটা কি কাজ করে? যখন আমরা সাপোজ লেখাটা আরেকবার কপি করি, দুইটা জায়গায় লিখলাম, ফর এক্সাম্পল ফরম্যাট পেইন্টারের কাজটা কি? এই লেখাটাকে আমরা আরেকটু মডিফাই করি, কিছু মডিফাই করি। এই জিনিস যেটা দিয়ে মডিফাই করব সেগুলো নিয়ে একটু পরে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, একটা স্টাইল অ্যাপ্লাই করেছি, লেখাটাকে বোল্ড করেছি এবং ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার অ্যাপ্লাই করেছি। এটা একটা স্টাইলের ভিতরে চলে গেছে, ঠিক আছে? এখন এই সেম লেখাটার যে স্টাইলটা আছে আমি চাচ্ছি অন্য একটা জায়গায়, অন্য একটা লেখার ভিতরে অ্যাপ্লাই করতে। সাপোজ এই পুরো লেখাটার ভিতরে আমি চাচ্ছি এই থার্ড প্যারাগ্রাফটাতে এই সেম জিনিসটা চলে আসুক। এটাতে নতুন করে সিলেক্ট করে আবার বোল্ড করা, আবার কালার অ্যাপ্লাই করা, এটা ঝামেলা হইতে পারে, অনেকের কাছে ঝামেলা মনে হয়। ফর কুইক অ্যাক্সেস আমরা ফরম্যাট পেইন্টার এই জিনিসটা ইউজ করে থাকি। সো লেখাটাকে আমি পুরোটা সিলেক্ট করি, দেন ফরম্যাট পেইন্টার অপশনটা সিঙ্গেল ক্লিক করলাম। সিঙ্গেল ক্লিক করলে কি হবে, আমার আইকনটা দেখেন, মাউসের আইকনটা দেখেন, একটা রূপ নিছে, সেটা ব্রাশের মতো। এই লেখাটার মানে হচ্ছে সে এই ফরম্যাট পেইন্টার, যখন আমি এটার লেখাটা সিলেক্ট করেছি তখন এটার সিলেক্ট করে যখন ফরম্যাট পেইন্টারটা ক্লিক করেছি তখন সে এই লেখাটার স্টাইলটা নিয়ে নিয়েছে, জাস্ট স্টাইল। সেই স্টাইলটা যখন নিয়ে নিয়েছে দেন ওর মাউসের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা যে লেখার উপর আমি অ্যাপ্লাই করব সেই স্পেসিফিক লেখাটা জাস্ট আমি সিলেক্ট করলে ওই লেখাটার স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সিঙ্গেল ক্লিকের পারপাস। আমি বলেছিলাম একটা সিঙ্গেল ক্লিক করে যখন আমি একটা লেখা পুরোটা সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারটা সিঙ্গেল ক্লিক করব, দেন আমি অন্য কোনো লেখাতে অ্যাপ্লাই করব, তখন স্টাইলটা অ্যাপ্লাই হওয়ার পরে মাউসটা নর্মাল হয়ে যাবে, ঠিক আছে? জি, মুবিন আপু বুঝতে পারতেছেন? ওকে। দেন আমার যদি মনে হয় যে না আমি এই লেখাটা অনেক জায়গায় অ্যাপ্লাই করব, এটা আমার বারবার এই স্টাইলটা ধরে ধরে ফরম্যাট পেইন্টার ক্লিক করলে এক জায়গায় পেস্ট করার সাথে সাথে মাউসটা নর্মাল হয়ে গেলে কিন্তু দেন আপনি মানে এগেইন স্টাইলটা অ্যাপ্লাই করতে পারবেন না। সেটার জন্য উপায় কি? দেন আমি সাপোজ এখন এই তিনটা লেখাই আমি আবার কালার করব, মাউসের ওই ক্লিকটা ছেড়ে দিলেই কালার অ্যাপ্লাই চলে যাচ্ছে। সো এটা যাতে না হয়, লেখাটা আমরা আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর ফরম্যাট পেইন্টারের অপশনের উপর ডাবল ক্লিক করব, ঠিক আছে? ডাবল ক্লিক করলে যে বিষয়টা হয়, যতক্ষণ পর্যন্ত আমরা ফরম্যাট প্রিন্টারটা আমরা ছেড়ে না দিচ্ছি বা আমি এস্কেপ বাটনটা ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত আমি যতগুলো লেখা সিলেক্ট করব ততক্ষণ পর্যন্ত স্টাইলটা অ্যাপ্লাই হইতে থাকবে, ঠিক আছে? অ্যাপ্লাইড, আপনি দেখেন অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ আগে কি লেখা মাউসটা চেঞ্জ হয়ে গেছিল, কিন্তু মাউসটা কিন্তু এখন আগের মতোই আছে। সো আই ক্যান অ্যাপ্লাই মাই স্টাইল ইন অল কাইন্ড অফ প্যাসেজ অর প্যারাগ্রাফস wherever I want. দেন এই জিনিসটা আছে সেখান থেকে রেহাই পাওয়ার জন্য জাস্ট একটা এসকেপ বাটন ক্লিক করলে, কিবোর্ড থেকে এসকেপ বাটনটা ক্লিক করলে ডান কোনায়, সরি বাম কোনায় উপরের দিকে ইএসসি এই বাটনটা ক্লিক করলে মাউসটা নর্মাল হয়ে যাবে। আচ্ছা, আমরা জানলাম ক্লিপবোর্ড এই ডায়ালগ বক্স সম্পর্কে, যে এই কয়টা ছোট ছোট কাজগুলা কিভাবে করতে হয়। এখানে আমরা আরেকটা জিনিস দেখতেছি, ছোট একটা আইকন, এটা হচ্ছে অ্যাডভান্সড অপশনস। এটা প্রত্যেকটা জায়গায় পাবেন, প্রত্যেকটা ডায়ালগ বক্সের কোনায় দেখতে পারবেন যে একটা ছোট্ট আইকন দেওয়া আছে। এটাগুলো হচ্ছে প্রত্যেকটা কাজের স্ট্যান্ডার্ড যে ট্যাবগুলো আছে সেগুলোর
যে ড্রপ ডাউন ইটা আছে, মেসেজগুলো আছে বা এগুলোর যে অপশনগুলো আছে সেগুলা অ্যাডভান্সড ওয়েতে করার জন্য আমরা এই অপশনগুলো পাবো প্রত্যেকটা ধরে ধরে। যে কোনো একটা জিনিস সিলেক্ট করা অবস্থায় থাকলে বা যে কোনো একটা জিনিস কাজ যদি আমি সিলেক্ট করে দেন সেটাকে আমার পছন্দ অনুযায়ী একদম ম্যানুয়ালি মেনটেন করতে চাই, একদম ম্যানুয়ালি ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স অপশনটা ইউজ করার মাধ্যমে আমরা যে কোনো লেখা বা আমাদের স্টাইলটাকে, আমাদের লেখাটাকে আমরা মডিফাই করতে পারবো। সেক্ষেত্রে আমরা অনেক ধরনের অপশনস এখানে পাবো। যেমন এটা প্যারাগ্রাফের অ্যাডভান্স অপশন, সো প্যারাগ্রাফ বেস্ট লাইন স্পেস ইনফরমেশন, লাইনগুলো কতটুকু আকারে হবে, সোজা হবে না বাঁকা হবে, কতটুকু লেখার ভিতরে লেখা স্পেস হবে, ক্যারেক্টার ওয়াইজ কতটুকু স্পেস হবে, সেই জিনিসগুলো আর কি আপনার কি বলে ইঞ্চি অথবা সেন্টিমিটার অথবা জাস্ট একটা মিলিমিটার পয়েন্ট আকারে এখানে দেওয়া থাকে, সেগুলো আমরা অ্যাক্সেস নিজেদের মতো চেঞ্জ করতে পারি। দিজ আর দ্য অ্যাডভান্স ট্যাবস। আচ্ছা, ক্লিপবোর্ডের অপশনটা যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি ফন্ট এই ডায়লগ বক্সে। এখানে আমরা কয়েক ধরনের জিনিস দেখতে পারতেছি। এটা হচ্ছে ফন্ট স্টাইল, ফন্ট ফ্যামিলি বলা হয় এটাকে। এখানে বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল দেওয়া আছে, অনেক ধরনের ফন্ট স্টাইল। আমরা যদি আমাদের এই স্পেসিফিক ডিজাইনগুলো আমাদের কোনো ফন্টে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমাদের সেই স্পেসিফিক টেক্সটটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। সাপোজ যদি আমরা এই স্পেসিফিক টেক্সটটাকে একটা ভিন্ন রূপ দিতে চাই, সো যখন আপনি একটা টেক্সট সিলেক্ট করবেন, একটা জিনিস খেয়াল করেন, সাথে সাথে একটা কুইক অ্যাক্সেস মেনু চলে আসতেছে সিলেক্ট করার সাথে সাথেই। এই জিনিসগুলো হয়ে থাকে, যেমন এই যে বললাম কিছু টেক্সট বা যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করার সাথে সাথে ছোট একটা হোভার মেনু চলে আসছে। এটা হচ্ছে মিনি টেক্সট, মিনি কুইক অ্যাক্সেস। আর যেটা রাইট বাটন ক্লিক করে করব, এটা একটু ব্রড কিছু অপশন নিয়ে আসবে, এখানে কি কি জিনিস অ্যাপ্লাই করা যায়। সো একটা স্পেসিফিক কোনো টেক্সট যদি আমি সিলেক্ট করতেছি, এটাকে কুইকলি ভাবে কিভাবে চেঞ্জ করা যায় সেগুলোর জন্য রিলেটেড কিছু মেনু অপশন সে আমাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, সো আমি যদি আমার লেখাটার ধরন কোনো চেঞ্জ করতে চাই, ডিজাইন চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমি এখান থেকে আমাদের ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবো। অবভিয়াসলি তখন আমার লেখাটা সিলেক্টেড অবস্থায় থাকতে হবে। লেখাটাকে সিলেক্ট করে দেন আমি ফন্ট ফ্যামিলির যে আমাদের অপশনগুলো আছে সেখান থেকে যে কোনো একটা ফন্ট যখন আমি নিব, তার আগে একটা প্রিভিউ দেখাবে যে আমি যদি এই ফন্টটা সিলেক্ট করি, অপশনটা ক্লিক করি, তাহলে আমার লেখাটা কেমন দেখাবে। জাস্ট হোভার, লেখাটা যখন আমি হোভার করতেছি তখন সেই স্পেসিফিক যে স্টাইলটা আছে সেটা আমাকে দেখায় দিচ্ছে যে তোমার লেখাটা এমন হবে। তুমি যেটা অ্যাপ্লাই করতে চাও জাস্ট একটা লেফট ক্লিক, মাউসের লেফট বাটন ক্লিক করলে সেই স্পেসিফিক লেখাটার ডিজাইন এমন হয়ে যাবে। দেন আমি যদি পুরো লেখাটার যদি সাইজটা বড় ছোট করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে দুইটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ আর একটা হচ্ছে ডিক্রিজ ফন্ট সাইজ। আমরা লেখাটা পুরো প্যারাগ্রাফ না, শুধু একটা ওয়ার্ডও করতে পারি, টোটাল একটা সেন্টেন্সও করতে পারি, পুরো একটা লেখার ভিতরে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করে করতে পারি, বা ভিতরে কোনো একটা সেন্টেন্স সিলেক্ট করে জিনিসগুলো করতে পারি। ফন্ট বড় করতে পারি, ছোট করতে পারি, অথবা এগুলার অন্য ধরনের যে অপশনসগুলো আছে সেগুলো যেগুলো দেখাবো সেগুলো আমরা করতে পারবো। আবার যদি এইখান থেকেও আমরা ফন্ট সাইজটা সিলেক্ট করে দিতে পারি, অবশ্যই আমার সেই স্পেসিফিক লেখাটা সিলেক্ট করে দেন আমার ফন্ট সাইজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি আমার দেখা যায় যে আমার যেই ফন্ট সাইজটা আমার দরকার সেটা এখানে আমি পাচ্ছি না, তখন আমি এই বক্সে, এই টেক্সট বক্সে আমি সেটা লিখে দিলে আমি সেই স্পেসিফিক ফন্ট সাইজটা পেয়ে যাব। ওকে, আচ্ছা। দেন আমরা এটা দেখেছি যে যদি কোনো কুইক অ্যাক্সেসের জন্য আস্তে আস্তে করে বাড়ানো যাবে, কমানো যাবে। এটা কি? এটা হচ্ছে সেন্টেন্সের কেস, সেন্টেন্স কেস অথবা ওয়ার্ড কেস, মানে কেস টাইপ। যে কোনো একটা লেখার কেসিং স্টাইলটা চেঞ্জ করা। আমরা নেক্সট প্যারাগ্রাফ এক্সাম্পলটা দেই। এখানে আমরা দেখতে পারতেছি যে একটা লেখা শুরু হয়েছে, সেন্টেন্সটা যখন কমপ্লিট হয়েছে এই পর্যন্ত, স্পেসিফিক এই জায়গাটা পর্যন্ত ফুল স্টপ দেওয়ার পরে ভিতরে যত লেখা আছে ফার্স্ট লেটারটা জাস্ট ক্যাপিটাল লেটার, দেন সবগুলো স্মল লেটার। আমি যদি লেখাটার স্টাইল কেসিং স্টাইল চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি এই কেসিং স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারবো। কিভাবে? এটা অলরেডি সেন্টেন্স কেসে দেওয়া আছে,
সেন্টেন্স কেসটা সাধারণত কি হয়, ফার্স্টের ওয়ার্ডের ফার্স্টের লেটারটা বড় হয়, বাকি সব ছোট হয়। এখান থেকে আমি সবগুলা বাকি যে অপশনগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। লোয়ার কেস দিলে সবগুলো লেখা ছোট হয়ে যাবে, ইনক্লুডিং দিস ফার্স্ট লেটার এল। দেন এটা সিলেক্ট করে আমি যদি এটা আপার কেস করে দিই, সবগুলো বড় হয়ে যাচ্ছে। দেন আবার কি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এই অপশনটা ক্লিক করলে সেন্টেন্সের ভিতরে যতগুলা ওয়ার্ড আছে সবগুলা লেখার ফার্স্টের লেটারটা বড় হয়ে যাবে। মবিন আপু বুঝতেছেন? আচ্ছা, দেন আবার যদি আমি টুগল কেস, এই জিনিসটা কি, এটা হচ্ছে দুইটা কাজে ইউজ করা হয়। যদি আমার লেখা এরকম থাকে যে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্টের লেটার বড়, বাকিগুলো ছোট, আমি যদি টুগল কেস করি, দেন ফার্স্টের লেটারটা ছোট হয়ে যাবে, বাকি সবগুলো বড় হয়ে যাবে, মানে উল্টা হবে। যে অবস্থায় আছে তার উল্টা অবস্থায় পরিবর্তন হবে। ঠিক আছে? সেটা হইতে পারে এই যে ফুল লেখাটা যেটা এরকম আছে, প্রত্যেকটা লেখাই বড় হাতের, ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ লেটার সব বড় হাতের, সবগুলা ছোট হয়ে যাবে। আর যদি সবগুলা লেখা লেটার বড় থাকে, সবগুলা ছোট থাকলে বড় হয়ে যাবে, এরকম মানে যেটা যে অবস্থা থাকবে সেটার উল্টা পজিশনে অ্যাপ্লাই হবে। আচ্ছা, যদি এটা কি, এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। ক্লিয়ার অল ফরম্যাটিং কাজ জিনিসটা ইউজ করা হয়, আমরা যে একটা লেখা লিখেছি, লেখার পরে যে যতগুলো ডিজাইন অ্যাপ্লাই করেছি, বা এটা ছোট করেছি বড় করেছি, বা যেই পজিশনে নিয়ে এসেছি স্টাইল করার পর, এটা ক্লিক করলে সেই স্পেসিফিক ডিজাইনটা চলে যায়। মাঝে মধ্যে চলে যাবে, দেখবেন কিছু কিছু সময় থেকে যায়, যেগুলো ডিফল্ট আকারে মাইক্রোসফট সেভ করে রাখে, সেক্ষেত্রে হয়তো আপনি রিমুভ করতে পারবেন না। রিমুভ করার ক্ষেত্রে হয়তো নর্মাল লেখা আর কি ক্যালিবারি সিলেক্ট করা থাকে, দুইটা জিনিস মেইনলি সিলেক্ট করা থাকে যদি সেটা নর্মাল পজিশনে থাকে। আর যদি এটা থাকে হয়তো আপনার এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং সিলেক্ট করার সাথে সাথে এটা যে আগে যেরকম ছিল ক্যালিবারি বডির ডিফল্ট 11 সাইজ ফন্ট সাইজ, সেটা সেই স্পেসিফিক পজিশনে রিটার্ন চলে গেছে। দেন আমরা দেখতে পারতেছি এখানে নিচে আরো কিছু অপশন, এটা হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। যদি কোনো লেখা বা টেক্সটকে আমরা বোল্ড করতে চাই, সেক্ষেত্রে সেই লেখাটা সিলেক্ট করে আমি যদি এটা সিলেক্ট করি, দেন আমাদের লেখাটা গাঢ় হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। এটা আমরা কিবোর্ডের মাধ্যমে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল বি এই দুইটা কি একসাথে চাপার মাধ্যমে আমরা এখানে আমাদের যে কোনো লেখা বোল্ড করতে পারি। দেন যে কোনো লেখা যদি আমরা ইটালিক ফন্টে চাইতেছি, সেক্ষেত্রে আমরা যদি কন্ট্রোল আই অথবা জাস্ট আই, এই এখানে আই এটা সিলেক্ট করলে আমাদের লেখাটা হালকা বাঁকা হয়ে যাবে। আবার সেই লেখাটাকে ফিরিয়ে আনার জন্য, সোজা করার জন্য রিপিট ভাবে আবার সেই এটা লেখাটা সিলেক্ট করলে আগের পজিশনে চলে যাবে। আবার যদি কোনো লেখার আন্ডারলাইন আমাদের দরকার হয়, স্পেসিফিক টেক্সটটা ইউজ করে বা সিলেক্ট করে আন্ডারলাইন ক্লিক করলে আমাদের লেখাটা আন্ডারলাইন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি, যেমন এটা রেড ডট নাই, এখানে যদি আমরা আন্ডারলাইন ক্লিক করি, এটা লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসতেছে। ইভেন আমরা আমাদের আন্ডারলাইনের যে ডিজাইনগুলা সেগুলা এই ড্রপ ডাউন অ্যারো কি এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো। আর মোর আন্ডারলাইনে গেলে সেখানে আমরা ইন্টারনেট থেকে কিছু এক্সট্রা ডিজাইন করা স্টাইল, আমরা আন্ডারলাইনের স্টাইল নিতে পারবো। আবার এখান থেকে আন্ডারলাইনের কিছু কালার আমরা সিলেক্ট করলে আন্ডারলাইনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। স্পেসিফিক আন্ডারলাইনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাজ উই ক্যান সি, আন্ডারলাইনের কালারটা রেড দেওয়া হয়েছে, রেড হয়ে পরিবর্তন হয়ে গেছে, বা গ্রিন দিলে গ্রিনের পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, দেন এখানে আমরা একটা দেখতে পারতেছি একটা ক্রস মার্ক দেওয়া, যেটাকে বলা হয় স্ট্রাইক থ্রু। আমরা প্রাইস ট্যাগ দেখি ইন্টারনেটে, অনেক প্রোডাক্টের পাশে প্রাইস ট্যাগ দেখি, আগে 1800 ছিল, এখন 2400 বা 1200 বা 1000, দাম কমায় একটা দাম লেখে। সো আমরা যদি কোনো লেখা সেরকম স্ট্রাইক থ্রু করতে চাই, কোনো একটা লেখা কেটে দিয়ে নতুন একটা লেখা লিখতে চাই দেখানোর জন্য, জাস্ট ফর শো, সেক্ষেত্রে আমরা স্পেসিফিক লেখাটা সিলেক্ট করে স্ট্রাইক থ্রু ক্লিক করলে আমাদের লেখাটা কেটে যাচ্ছে, জাস্ট মাঝখানে একটা দাগ বসে যাবে। আচ্ছা, দেন আমরা এই দুটো অপশন সম্পর্কে জানি, একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এই লেখাটা কীরকম,
কোনো একটা লেখা সিলেক্ট করার পর যদি আমরা সাবস্ক্রিপ্ট ক্লিক করি, দেন এই লেখাটা স্পেসিফিক আমার যেই সেন্টেন্স, এটার যে সাইজ উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত যে সাইজ, সেই সাইজটা নিচের দিকে চলে যাবে। আবার যদি আমরা সুপারস্ক্রিপ্ট চালু করি, দেন এটা উপরের দিকে চলে যাবে। সাধারণত আমরা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এগুলো ইউজ করে থাকি, অ্যাজ এ স্কোয়ার, কিউব। তারপরও বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রেও আমাদের বিভিন্ন ধরনের লেখা এরকম ছোট বড় উপরে নিচে লিখতে হয়। সেগুলো আমরা কিভাবে লিখতে পারবো? ইউজিং সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। আচ্ছা, দেন আমরা এই স্টাইলটা সম্পর্কে জানি। এটা হচ্ছে ফন্ট, টেক্সট এফেক্টস অ্যান্ড টাইপোগ্রাফি। এটা টাইপোগ্রাফি কিছু ডিজাইন আছে যেগুলো গ্রাফিক্স ডিজাইনের কাজে লাগে। যে কোনো একটা লেখা আমরা সিলেক্ট করার পরে টাইপোগ্রাফিতে যদি আমরা যাই, আমরা বিভিন্ন ধরনের টেক্সট স্টাইল লিখতে পারবো। শ্যাডো বা গ্রেডিয়েন্ট ফিল, জাস্ট বর্ডার কালার, এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দেখতে পারবো। আচ্ছা, আমরা এটা সিলেক্ট করি। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন অ্যাপ্লাই করতে পারবো। এগুলো ডিফল্টভাবে সফটওয়্যারের সাথে দেওয়া থাকে, মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যারের সাথে দেওয়া থাকে। আবার এখানে স্পেসিফিক ওয়াইজ কালারটা কেমন হবে সেগুলোও আছে, সেগুলো দিতে পারবেন। দেন শ্যাডো, যদি কোনো লেখার আমার শ্যাডো দরকার হয়, আমি যদি কোনো শ্যাডো অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমার লেখাটার পিছনে হালকা একটু শ্যাডো হয়ে যাবে। আমরা কি দেখতে পারতেছি লেখাটার পিছনে কিন্তু হালকা একটু ছায়া চলে আসছে, দেখা যায়? আচ্ছা, সো আমি শ্যাডো যখন অ্যাপ্লাই করতেছি এই টাইপোগ্রাফি অপশন থেকে, তখন আমরা লেখাটা সেরকম স্পেসিফিক শ্যাডো চলে আসতেছে। ইভেন আমরা বিভিন্ন ধরনের শ্যাডো স্টাইল এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, হালকা হালকা দেখা যায় শ্যাডোটা। এরকম আপনার নিজে থেকে যখন ট্রাই করবেন তখন দেখতে পারবেন যে আপনার বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি স্টাইল আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন আপনার স্পেসিফিক ডকুমেন্টের ক্ষেত্রে। অনেক ধরনের এখানে অপশন দেওয়া থাকবে, আপনি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনার স্পেসিফিক টাইপে ওটা টাইপোগ্রাফিটা নিতে পারবেন আর কি। অ্যাপ্লাই করার জন্য জাস্ট লেফট ক্লিক করলে হয়ে যাবে, আর প্রিভিউ দেখার জন্য শুধু হোভার, মাউসটা শুধু স্পেসিফিক ডিজাইনগুলোর উপরে হোভার করলে স্পেসিফিক স্টাইলটা নিতে থাকবে, প্রিভিউ দেখাবে যে এটা স্টাইলটা কেমন হবে। আচ্ছা, আমরা যখন, এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার, এই অপশনটা ক্লিক করার মাধ্যমে যে কোনো একটা টেক্সট আমি এখান থেকে হাইলাইট করার জন্য জাস্ট এটা ক্লিক করলে আমার একটা স্পেসিফিক কালার চলে আসে। হাইলাইট করার জন্য সাধারণত ইয়েলো কালারটা ইউজ করা হয়। যে কোনো একটা লেখাকে হাইলাইট করার জন্য সাধারণত ইয়েলো কালার ইউজ করা হয়, সো ডিফল্টভাবে ইয়েলো কালারটাই আপনারা পাবেন। আর সেটা যদি চেঞ্জ করতে চান, এখানে ছোট একটা ড্রপ ডাউন মেনু আছে, সেখান থেকে আপনার স্পেসিফিক কালারটাও অ্যাপ্লাই করে নিতে পারেন, সিলেক্ট করে অ্যাপ্লাই করে নিতে পারেন। সেক্ষেত্রে যখন আমি এই কালারটা অ্যাপ্লাই করব, জাস্ট টেক্সটটা সিলেক্ট করে কালার এখানে ক্লিক করলেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আচ্ছা, দেন আমরা যদি আমাদের লেখার কালারগুলো চেঞ্জ করতে চাই, লেখার কালারগুলো চেঞ্জ করতে পারবো আমরা এখানে টেক্সট ফন্ট কালার, সেখান থেকে আমাদের নিজেদের পছন্দ মতো ফন্টের কালার আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে শুধুমাত্র সিলেক্টেড অবস্থায় থাকা যে ফন্টটা থাকবে সেই ফন্টটা আমরা এখানে দেখতে পারবো। আর যদি আমরা চেঞ্জ করতে চাই, ড্রপ ডাউন মেনু থেকে যে কোনো একটা কালার নিয়ে করতে পারবো। এখানে যদি কোনো কালার পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা মোর কালার্স থেকে, সেখান থেকে আমরা কালার প্যালেট ওপেন করে নিজেদের মতো পছন্দ মতো কালার সিলেক্ট করে নিতে পারবো। যে কোনো একটা কালার সিলেক্ট করে অবশ্যই ওকে বাটন প্রেস করতে হবে, দেন সেই স্পেসিফিক কালারটা এখানে চলে আসবে। সেটা আমরা কোনো একটা লেখাকে সিলেক্ট করে এই বাটনটা প্রেস করলেই লেখাটা অ্যাপ্লাই হয়ে যাবে, কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা সবাই ট্রাই করতেছি। আচ্ছা, এবার চলে আসি প্যারাগ্রাফ ডায়ালগ বক্সটার ভিতরে। কি কি অপশন আছে এখানে আমাদের, সেই অপশনগুলো আমরা একটু নোটিস করি। আচ্ছা,
এখানে আমরা দেখতে পারতেছি কিছু বুলেট পয়েন্টস, যেগুলা আমরা আমাদের পয়েন্ট আকার যদি কোনো লেখা লিখতে চাই সেক্ষেত্রে আমরা আমরা বুলেট পয়েন্ট ইউজ করে থাকি। যেমন যদি আমরা লেখাটা এভাবে লিখি, এই চারটা যে আমরা যে লেখাটা লিখলাম এইগুলো যদি আমি বুলেট পয়েন্ট আকারে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমি এই বুলেট পয়েন্ট অপশন থেকে এই জিনিসগুলো সিলেক্ট করলে যে কোনো একটা স্টাইল মেনটেন করে এটা বুলেট পয়েন্ট আকারে লেখাটা হয়ে যাবে। আবার যদি আমরা এই স্পেসিফিক লেখাটাকে নাম্বারিং স্টাইলে নিতে চাই, যদি 1 2 3 4 এভাবে যদি নাম্বার দিয়ে লিখতে চাই সেক্ষেত্রে পাশের একটা আমাদের নাম্বারিং লাইব্রেরি আছে, সেখান থেকে আমরা নাম্বার ওয়াইজ আমাদের স্টাইল মেনটেন করে রোমান সংখ্যা অথবা এবিসি যে কোনো একটা ভাবে চেঞ্জ করে আমরা লিখতে পারি। আবার এখানে আমরা দেখেন চেঞ্জ লিস্ট লেভেল, এখানে সাব মেনু, মেইন মেনু অপশনসগুলোর সাব মেনু মেনটেন করার জন্য এই ধরনের অপশনসগুলো ইউজ করা হয়ে থাকে। ডিজাইনটা কেমন হবে সেক্ষেত্রে এই যখন আমরা ডিজাইনটা পরিবর্তন করব দেখেন অ্যালাইনমেন্টটা সরে গেছে। এই অ্যালাইনমেন্টের বিষয়টা একটু আমাদের আসতে হবে এই জিনিসগুলো বোঝার জন্য। আমরা প্রথমে বলেছি রুলারের কথা। রুলার জিনিসটা কি? এই যে রুলারটা, যেটা যদি না থাকে আমরা কিভাবে আনবো? ভিউ অপশন থেকে ভিউ যে স্ট্যান্ডার্ড ট্যাবটা আছে সেই স্ট্যান্ডার্ড ট্যাব থেকে রুলার এই অপশনটা সিলেক্ট করা থাকলে, যদি না থাকে সিলেক্ট করলে আমাদের রুলারের এটা চলে আসবে। আচ্ছা, এখন রুলারের এখানে তিন চারটা জিনিস আছে। এই যে ছোট একটা আইকন দেখতে পারতেছি আমরা, দেখতে পারি নিচের দিকে মুখ করা অ্যারোটা, এটাকে বলা হয় ফার্স্ট লাইন ইনডেন্ট। ফার্স্ট লাইন ইনডেন্টটা আসলে ইউজ করা হয় যারা ইউজ করে রাইটারদের এটা বেশি কাজে লাগে। কি কারণে? যে কোনো একটা প্যারাগ্রাফের প্রথম শুধু ফার্স্টের লাইনটা যদি আমি মুভ করাতে চাই তখন এই স্পেসিফিক ইনডেন্টটা ক্লিক করে যদি আমি সরাই বামে ডানে, শুধুমাত্র আমার ফার্স্টের লাইনটা এটা মুভ করবে। যে স্পেসিফিক একটা লোকেশনে রাখবো সেখানে রেখে এটা ছেড়ে দিলে স্পেসিফিক পজিশনে চলে যাবে। দেন এই ছোট একটা উপরের দিকে একটা অ্যারো আছে, সেটা হচ্ছে হাইলাইট হ্যাঙ্গিং ইনডেন্ট, দেখতে পারি? আচ্ছা, হ্যাঙ্গিং ইনডেন্ট জিনিসটা হচ্ছে আমাদের বাকি যে প্যারাগ্রাফটা আছে ফার্স্ট লাইনের পরে সেই জিনিসগুলো হচ্ছে আমার মুভমেন্ট করাবে। যেমন আমি যদি ফার্স্টের লেখাটার পরে থেকে শুরু করি তাহলে স্পেসিফিক যে প্যারাগ্রাফটা আছে আমার সেই প্যারাগ্রাফের লেখাগুলো মুভ করতেছে। দিস ওয়ান ইজ দ্য ফর এন্টায়ার ইন্ডেন্ট, মানে এটা কি বলে, পুরো লেখার যে স্টাইলটা আছে মার্জিন ওয়াইজ লেখাগুলা আপনার মুভ করবে। ফার্স্টের লাইনের ইন্ডেন্টটা আমরা এখানে একটু যদি বাড়ায়ও দেই সেক্ষেত্রে সমস্যা হবে না। আবার যখন এটা একদম একসাথে সবগুলো থাকবে দেন আমি এটা সহ যখন মুভ করতেছি তখন হোল লেখাটা আর কি আমার চলে আসতেছে, মুভ করতেছে। যদি স্পেসিফিক প্যারাগ্রাফ ছেড়ে স্পেসিফিক প্যারাগ্রাফটা সিলেক্ট করে নিলে আর কি হ্যাঙ্গিং বাটনগুলো ক্লিক করলে আর কি কাজ করবে। আমার যখন হোল প্যারাগ্রাফটা নিয়ে কাজ করার দরকার তখন আমরা কন্ট্রোল এ সিলেক্ট করে দেন আমরা কাজটা করতে পারি। হোল কন্ট্রোল এ সিলেক্ট করার পর যখন আমরা জিনিসটা মুভ করব দেখেন হোল লেখাগুলাই আর কি মুভ করতেছে, তখন ফার্স্ট লাইন ইন্ডেন্টটা কাজ করবে না। ফার্স্ট লাইন ইন্ডেন্ট তখন কাজ করবে না যখন এটা নর্মালভাবে ছেড়ে দিচ্ছি, বা যেই জায়গাটায় আমার মুভমেন্ট করা দরকার কার্সরটা সেই জায়গায় আমরা নিয়ে দেন আমরা কাজ করতে পারবো। আমরা এই হ্যাঙ্গিং ইন্ডেন্টগুলো বা এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারবো। যেই প্যারাগ্রাফে যখন যেই পজিশনে রাখা দরকার আমি সেই পজিশনে এই জিনিসগুলো মুভ করিয়ে কাজ করাতে পারবো। এগুলো হচ্ছে রুলার। আবার লেখার আশেপাশে যদি আমার অনেক জায়গা পড়ে থাকে সেক্ষেত্রে যদি মনে হয় এই জায়গাগুলো আমার ফিল আপ করা দরকার সেক্ষেত্রে আমি হোল লেখাটাকে আর কি মুভ করে কাজগুলো করতে পারি।
আবার একটা জিনিস দেখি আমরা এখানে, এইটা রাইট ইনডেন্ট, এটা হচ্ছে ডান পাশের লেখাগুলোকে রিসাইজ করবে, ঠিক আছে। আবার এখানে একটা জিনিস দেখতে পারতেছি যে এখানে এখানে অ্যাশ কালার, হালকা একটু অ্যাশ কালার আছে, এই পাশে ওইগুলো আছে অ্যাশ কালারের মতো। এই যখন জিনিসটা আমি প্রেস করে যখন এই দুই ডাবল সাইডেড অ্যারো চিহ্নটা আসতেছে, তখন যখন আমি আমার এই লাইনটা ক্লিক করব, মুভমেন্ট করব, তখন আমি আমার স্পেসিফিক মার্জিনটা সেট আপ করতে পারতেছি দুই পাশে। তখন সেই অনুযায়ী আর কি লেখাটা সেট আপ হয়ে যাচ্ছে। আবার এখানে দেখেন কিছু মোড আছে, সেই মোডগুলো হচ্ছে জাস্টিফাই মোড, সেন্টার মোড, রাইট অ্যালাইন মোড, মানে লেফট অ্যালাইন মোড। এটা হচ্ছে লেফট অ্যালাইন মোড। যখন লেফট অ্যালাইন মোডে থাকবো তখন লেখাগুলার কিছুটা ধরন চেঞ্জ হয়ে যাবে, যেমন ফার্স্টের লাইন একটু জায়গা বেশি খাবে, সেকেন্ড লাইন একটু জায়গা কম খাবে, থার্ড লাইন হালকা একটু বেশি, ফোর্থ লাইন আবার বেশি, আবার নেক্সট লাইন, পরের লাইন একটু, মানে সবগুলা ডান পাশের সাইডে যে এলোমেলো হয়ে যায়। আবার এই লেখার সেম লেখাটাই যখন আমি রাইট ইন্ডেন্ট মানে রাইট অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, তখন দেখেন এই পাশে সব সমান হয়ে থাকবে, এই পাশে এলোমেলো সাইজগুলা। তখন আমি এই রাইট অ্যালাইনমেন্ট এই জিনিসটা ইউজ করে এই কাজটা করতে পারবো। দেন আমার যখন লেখাগুলো সেন্টার ওয়াইজ দরকার, আমি যখন যে কোনো একটা লেখা, সাপোজ আমরা যদি টাইটেল লিখি, এই টাইটেল লেখার সময় যখন এই লেখাটা আমি লিখতেছি, এটাকে আমার মাঝখানে লিখলে দেখতে ভালো লাগতো, মাঝখানে রেখে এই লেখাটা যদি মাঝখানে রাখতে চাই, লেখাটা সিলেক্ট করে জাস্ট এই যে সেন্টার, এই অ্যালাইনমেন্ট এই অপশনটা ক্লিক করলে আমার লেখাটা মাঝখানে চলে আসবে। ইভেন হোল একটা প্যারাগ্রাফ যদি আমি মিডল অ্যালাইনমেন্ট করে সেন্টার করে যদি কাজ করতে চাই, সেক্ষেত্রে এটা সেন্টার অ্যালাইনমেন্ট সিলেক্ট করলে হোল লেখাটা মাঝখানের দিকে ডিজাইন হয়ে যাবে, মাঝখানের দিকে সেট আপ হয়ে যাবে। আমরা তো অনেক কিছুই ডিজাইন করতেছি, অনেক চেষ্টা অনেকভাবে স্টাইল করতেছি। সাপোজ যদি আমাদের এখন মনে হয় আমাদের এত ডিজাইন দরকার নাই, তাহলে আমরা কি করতে পারি, আগেই বলেছি ক্লিয়ার অল ফরম্যাটিং দিলে হয়তো চলে যাবে, তাই না? যদি না যায় সেক্ষেত্রে হয়তো আপনার ম্যানুয়ালি এই জিনিসগুলো করা লাগতে পারে। যদি ফরম্যাট পেইন্টার অ্যাপ্লাই করা থাকে অথবা যদি কালার ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করা থাকে, সেক্ষেত্রে আমরা টেক্সট হাইলাইট কালার, এই যে টেক্সট হাইলাইট কালারটা আছে, সেক্ষেত্রে আমরা আমাদের লেখাটা যে ইয়েলো লেখাটা আছে সেটা সিলেক্ট করে টেক্সট হাইলাইট কালারে নো কালার দিয়ে দিয়ে দিলে সেটা নর্মাল মোডে চলে আসবে। যখন একটা কাজ আমরা করা হয়ে যাচ্ছে, অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ডিজাইনটা অ্যাপ্লাই করা হয়ে যাচ্ছে, দেন সেই কালারটা যদি মুছে দিতে চাই, ক্লিয়ার অল ফরম্যাটিং অপশন ক্লিক করলে যদি চলে যায় যাবে, আর না হলে আমাদের স্পেসিফিক ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকে নো কালার সিলেক্ট করলেই চলে যাবে। সেক্ষেত্রে সেটা লেখার ফন্ট সাইজও হতে পারে। অটোমেটিক দিয়ে দিলে নর্মাল ব্ল্যাক কালার চলে আসবে, যেটা ডিফল্ট সেটিংস থাকে। যদি কোনো লেখা সাদা করতে চাই, সেক্ষেত্রে আমাদের হোয়াইট, এটা সিলেক্ট করলে হোয়াইট কালারটা সিলেক্ট করলেই নর্মাল হয়ে যাবে। প্যারাগ্রাফের ভিতরে আমরা আরও কিছু অপশন দেখতে পারতেছি, যেমন এই লেখাটাই আমরা সোজাভাবেই নেই, জাস্টিফাই মোড। এটা হচ্ছে জাস্টিফাই মোড, লেখার দুই পাশেই সেম পজিশনে সেম স্পেস কাউন্ট করবে। জাস্টিফাই মোডটা সেম স্পেসে সেম স্পেস কাউন্ট করে। এই যে যখন আমাদের হোল ডকুমেন্টটা আমাদের নর্মালভাবে দুই সাইডে সেম মার্জিন করা দরকার, তখন আমি জাস্টিফাই মোডটা সিলেক্ট করে দিলে সেটা সমানভাবে দুই পাশে জায়গা নিবে। এখন আমাদের যেই লাইনগুলো আছে, একটার পর একটা যেই লাইনগুলো আমরা অ্যাপ্লাই করেছি, কতটুকু দূরত্ব নিয়েছি, সেই দূরত্বগুলো আমরা সেট আপ করতে পারি এখান থেকে। লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। যখন আমাদের হোল একটা ডকুমেন্টের প্রত্যেকটা লেখা, যত লেখা লিখেছি সেই লেখাগুলোর ভিতরে স্পেসিং দরকার, তখন স্পেসিফিক লেখাগুলো সিলেক্ট করতে হবে না। যদি হোল ডকুমেন্ট যে স্পেসিং চেঞ্জ করতে হয়, দেন কন্ট্রোল এ ক্লিক করে স্পেসিফিক ডিজাইন অনুযায়ী আমরা আমরা আমাদের লেখার স্পেসিংগুলা নিতে পারি। একটু হালকা গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে আমরা লিখতে পারবো। আচ্ছা, আবার এখান থেকে আমরা
অ্যাডভান্স ট্যাব যে জিনিসটা আমরা এখান থেকে দেখেছি ছোট্ট কোনায় বক্সে ছিল, সেই জিনিসটা স্পেসিফিক যে কোনো একটা অপশন সিলেক্ট করে আমরা যদি অ্যাডভান্স ট্যাব ক্লিক করি ওইটা রিলেটেড আদার্স অ্যাডভান্স ইনফরমেশনগুলো চলে আসে। সো আমরা যদি এখন এই স্পেসিফিক লেখাটার স্পেসিংটা চেঞ্জ করতে চাই, এখানে আমরা দেখতে পারতেছি অটো এই লাইন স্পেসিংগুলো চলে আসতেছে। দেন আবার অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ। সো এই ক্ষেত্রে যখন আমরা মানে এই লেখাটার থেকে উপরে, নিচের লেখাটার থেকে উপরের লেখাটা একটু দূরত্বটা আমরা বাড়াতে চাই, দেন আমরা আসলে অ্যাড স্পেস বিফোর লাইন বিফোর প্যারাগ্রাফ এটা সিলেক্ট করে নিতে পারি। যখন এটা সিলেক্ট করব না, দেখেন কাছাকাছি আছে। এটা যখন সিলেক্ট করব হালকা একটু গ্যাপ চলে আসবে। আবার এটার যদি অ্যাডভান্সড অপশনগুলো আমার দরকার হয়, সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাডভান্স অপশন থেকে এই যে এখানে প্রিভিউ মোডটা আমাদের দেখাবে। আমি যদি এটা অ্যাপ্লাই করি বিফোর, মানে বিফোর কি পুরো প্যারাগ্রাফের সামনে যদি স্পেসটা কতটুক পরিমাণে নিলে আমার লেখাটা কীরকম হবে সেটা প্রিভিউ সহ এখানে দেখাবে। সো এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের লেখাটা দেখে অপশনটা ক্লিক করলে লেখাটা সেভাবে পজিশন ওয়াইজ বসে যাবে। সো সেক্ষেত্রে আমাদের স্পেসটা এরকম থাকবে, লেখার প্যারাগ্রাফের আগে স্পেস। দেন আবার যদি নিচের দিকে আমরা চাই, এটার নিচেও আমরা সেম স্পেস চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই লেখাটা সিলেক্ট করেও বিফোর প্যারাগ্রাফ স্পেসিংটা সিলেক্ট করতে পারি, অথবা এই লেখাটাই সেম লেখাটা সিলেক্ট করে কি বলে হয়ে গেল, আচ্ছা এই যে স্পেসিং এখান থেকে আফটার আফটার এই অপশনটার মাধ্যমে আমরা দেখেন নিচের দিকে একটা স্পেস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে যেই লেখাটা সিলেক্ট করব সেটার বিফোর থেকে যদি মানে আগে যদি আমাদের স্পেস দরকার হয় বিফোর অপশনটা সিলেক্ট করে পয়েন্টগুলো নিব, আর যদি নিচের দিকে দরকার হয় তাহলে আফটার অপশনটা সিলেক্ট করার মাধ্যমে পয়েন্টগুলো নিব আর কি। ঠিক আছে, অবশ্যই আমাদের এই প্রিভিউটা দেখাবে, সেক্ষেত্রে আমরা প্রিভিউ দেখেও কাজ করতে পারি। আর যদি আমাদের এই স্টাইলটা বারবার ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা সেট অ্যাজ ডিফল্ট এই অপশনটা ক্লিক করলে এটা আমাদের নর্মালি কুইক অ্যাক্সেস মেনুতে চলে আসবে, মানে এই স্পেসিফিক জায়গাটাতে সেটা চলে আসবে, এই কাস্টমাইজড আমাদের যে অপশনটা থাকবে সেটা। আচ্ছা, আবার এই অ্যাডভান্সড অপশনটাতে যদি আমরা যাই, সেখানে আমরা আরও দেখতে পারতেছি লাইন অ্যান্ড পেজ ব্রেকস। এই জিনিসগুলো সাধারণত নর্মালি এরকম দেওয়া থাকে, উইন্ডো অ্যান্ড অরফান কন্ট্রোল এগুলো দেওয়া থাকে না। এগুলো দিলে হয়তো লেখাটা মার্জ করে ডিজাইন করতে অনেক অসুবিধা হয়ে যেতে পারে, যার কারণে শুধুমাত্র ইন্ডেন্ট স্পেসিংটা আমরা মেইনলি ইউজ করে থাকি। ওইটা অ্যাডভান্স যারা কাজ করে তারা অনেক ডিটেইলে আমরা এটা পরে আলোচনা করব। আপাতত আমরা বেসিক জিনিসগুলো শিখি, যদিও এটা অ্যাডভান্স স্টেপ। লাইন স্পেসিং এর ক্ষেত্রে সেটা মাল্টিপল আমরা অলরেডি বলেছি, সেখানে যে কোনো একটা যদি সিলেক্ট করে দেখি অ্যাপ্লাই করলে কি হয়। এখানে একটা প্রিভিউ আমরা দেখতে পারতেছি, এক একটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের লেখার ধরনগুলো কেমন হবে। ঠিক আছে, আবার এখানেও পয়েন্ট আকারে আমরা আমাদের স্পেসিংগুলো ম্যানুয়ালি সেট আপ করে দিতে পারি। ইন্ডেন্টের ভিতরে আমরা আরো কিছু অপশন দেখতে পারতেছি, ফার্স্ট লাইন ইন্ডেন্ট, হ্যাঙ্গিং ইন্ডেন্ট, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখাইছি যে যদি একটা লেখা আমরা লিখতে চাই অ্যাডভান্স ট্যাবের থেকে না যে জাস্ট এখানে ডিরেক্ট এই অপশনগুলো অ্যাক্সেস করার মাধ্যমে আমরা আমাদের হ্যাঙ্গিং ইন্ডেন্ট বা ইন্ডেন্টগুলো আমরা সেট আপ করে নিতে পারবো, কিভাবে আমাদের লেখার ধরনটা হবে। ঠিক আছে, আচ্ছা দেন আমরা চলে আসি শর্ট এই অপশনটা। এই অপশনটা আসলে সাধারণত লেটার অ্যালফাবেটিক্যাল এবং নিউমেরিক হয়ে থাকে। যদি আমাদের লেখার ভিতরে অ্যালফাবেটিক্যাল আকারে যদি আমরা শর্ট করতে চাই, সেক্ষেত্রে এখানে লেখা থাকবে কোন প্যারাগ্রাফটা সিলেক্ট করছি সেই অপশনটা এখানে উঠে থাকবে, আর এটা অ্যাসেন্ডিং অর্ডারে হবে না ডিসেন্ডিং অর্ডারে হবে সেই জিনিসগুলো এখানে লেখা থাকবে। অ্যাসেন্ডিং অর্ডারে দিলে উপরের থেকে নিচে যা আছে সেভাবে সাজানো যদি থাকে আগে থেকেই তাহলে চেঞ্জ হবে না, যদি করা না থাকে তাহলে সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি আমরা একটা প্যারাগ্রাফটা সিলেক্ট করি, দেন প্যারাগ্রাফ না দিয়ে কি বলে হেডিংস অথবা ফিল্ড,
এই লেখাটার ভিতরে ফিল্ডস অথবা হেডিংস এই জিনিসগুলো নাই, যার কারণে চেঞ্জ হচ্ছে না। ওকে, যখন আমরা হেডিং ইউজ করব তখন আমরা জিনিসগুলো জানতে পারবো। এখানে আমরা দেখতেছি ডিক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট, যেটা আমরা অলরেডি এখানে ম্যানুয়ালি সেটআপটা করে দিয়েছি। যারা সাধারণত এইটার কাজ জানে না, এটার কাজ যারা সাধারণত করতে পারে না, তারা এখান থেকে ম্যানুয়ালি কাজগুলো করে অটোমেটিকভাবে। এই যে এটা হচ্ছে একটা ডিফল্ট পয়েন্ট সাইজ আগের থেকে দেওয়া থাকে ইনডেন্ট ইউজ করার জন্য, সেগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। যদি শুধু সেকেন্ড লাইনের ইনডেন্ট আমার দরকার হয়, সেক্ষেত্রে আমি জাস্ট সেকেন্ড লাইন ইনডেন্ট এটা করে নিতে পারবো। অ্যাজ এ প্যারাগ্রাফ এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে লাইন ট্যাক্স অনুযায়ী, যার কারণে এটা পুরোটা সহ চলে যাবে। যদি আমাদের ইনডেন্টটা আসলে ইউজ করার দরকার হয়, তো সেই ক্ষেত্রে নিজের ইচ্ছা মতো পরিমাণ মতো একটা মাপ নেওয়ার জন্য এগুলা ইউজ না করে এই অপশনগুলো ইউজ করাটা বেটার ম্যানুয়ালি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম কালারের হাইলাইট কালারের বদলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করার জন্য এই অপশনটা ইউজ করতে পারি। এটা কি বলা হয়? শেডিং। শেডিং কালার। শেডিং কালারের ভিতরে অনেক ধরনের কালার থাকবে হোল একটা প্যারাগ্রাফের কালার চেঞ্জ করার জন্য। এটা হচ্ছে প্যারাগ্রাফ অথবা হোল ডকুমেন্টের কালার চেঞ্জ করার জন্য এই স্পেসিফিক জিনিসটা ইউজ করা হয়ে থাকে। এটা মার্জিন সহ ধরে, আর এটা লেখাটার যেটা সেটা হচ্ছে শুধু লেখা ধরে। লেখার পেছনের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য আমরা টেক্সট হাইলাইট কালারটা ইউজ করে থাকি। আর পুরো প্যারাগ্রাফের পিছনে যদি একটা কালার অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের স্পেসিফিক কালারগুলো নিতে পারবো। সেখানে যদি নো কালার, যদি কোনো কালার দরকার না হয় নো কালার ক্লিক করে দেব। আর যদি অন্যান্য কালার পছন্দ হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের নিজের পছন্দ মতো কালার কাস্টম অথবা স্ট্যান্ডার্ড কালারগুলো সিলেক্ট করে আমাদের কালার অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এরকম কয়েক ধরনের কালার, যেমন এটা এই জিনিসগুলা যে কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, এগুলো ডিপেন্ড করে আপনার ডকুমেন্ট কেমন টাইপের। অনেকে আছে ম্যাগাজিন, নিউজ পেপার, তারপর উইকলি যে ম্যাগাজিনসগুলো বের হয় সেগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করে। সো আমরা যে কোনো একটা লেখা এরকম ডাবল স্পেসিংয়ের মাধ্যমে লেখাগুলো লিখতে পারি। সেক্ষেত্রে আমরা অবজেক্টের ভিতরে গেলে আরও অনেক কিছু জানতে পারবো, যে কোনোটা নিউজ পেপার লিখলে সেই লেখাগুলো কিভাবে লিখতে হয়। এখানে একটা ছোট্ট অপশন দেখতে পাচ্ছি, শো হাইড। এই শো হাইড যে অপশনগুলো এখানে আসলে দেখায় যে আমাদের স্পেসের লেখাগুলোর ভিতরে কোথায় কোথায় প্যারাগ্রাফ শেষ হয়েছে এবং প্যারাগ্রাফ শুরু হয়েছে। এই জিনিসগুলো দেখানোর জন্য আমাদের একটা পয়েন্ট আউট করে দেওয়া হয় যে আমাদের প্রত্যেকটা লেখার শুরু এবং শেষগুলো কোথায়। সো এই যে ছোট একটা অপশনগুলো আমরা প্রত্যেকটা লেখার বাইরে দেখতে পারতেছি, কোথায় স্পেস আছে, কতটুক লেখা ইউজ করা হয়েছে, কতটুক পর্যন্ত ইউজ হয়েছে আর কি। যেমন এই পর্যন্ত কারসরটা আগের থেকে ছিল, ইউজ হয়েছে মেমোরি, অ্যাজ এ মেমোরি এ পর্যন্ত মানে স্পেস ইউজ করা হয়েছে, যার কারণে এতটুকু পর্যন্ত এটার মানে ফিনিশিং দেখাচ্ছে। আবার শুরু হয়েছে এখান থেকে, যার যার কারণে এটা মানে শেষের দিক থেকে দেখাবে যে আমার লেখাটা কোথায় শুরু এবং কোথায় শেষ। এক্স্যাক্টলি নট জাস্ট লেখা, স্পেসিংটা কত দূর ইউজ করা হয়েছে সেটা দেখানোর জন্য আর কি শো হাইড আমরা ইউজ করি। জাস্ট এটা শুধুমাত্র নিজের পার্সোনাল ইউজের জন্য, এটা আসলে ডকুমেন্ট লেখার পরে সেভ করার আগে রিমুভ করে দেওয়া হয়। আমাদের কোনো একটা লেখার বা লাইনের যদি আমরা বর্ডার ইউজ করতে চাই চারপাশে, সেখান থেকে আমরা এরকম বর্ডারের অপশন থেকে আমরা সেই স্পেসিফিক লেখাটার জন্য বর্ডার ইউজ করতে পারি। এখানে আবার লেখাও আছে যে আমরা কি কি ধরনের বর্ডার ইউজ করতে পারবো, বটম বর্ডার, টপ বর্ডার, মানে বাম সাইডের বর্ডার আর রাইট বর্ডার, নো বর্ডার, এই ধরনের যে কাজগুলো থাকবে সেই জিনিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করলে পেয়ে যাব। নো বর্ডার ক্লিক করলে কোনো বর্ডার থাকবে না। আবার বিভিন্ন ধরনের বর্ডার, ইনসাইড বর্ডার, আউটসাইড বর্ডার, এগুলো সব নেওয়ার পর আমরা এগুলা নিজেদের ইচ্ছা মতো চেঞ্জও করতে পারবো ড্র টেবিলের মাধ্যমে। সেই ইনফরমেশনগুলো অবশ্যই স্পেসিফিক হইতে হবে। যেমন একটা টেবিলের ভিতরে বা একটা টেবিলের জাস্ট একটা সিঙ্গেল সেলের ভিতরে আমার একটা অপশন ক্রিয়েট হয়ে গেছে।
জাস্ট একটা সিঙ্গেল সেল যদি আমার বানাতে চাই লেখার ভিতরে, সেক্ষেত্রে আমি টেবিলের অপশনটা সিলেক্ট করে যদি আঁকাই, ড্র করি, দেন টেবিলের যে মানে একটা সেল ক্রিয়েট হয়ে যাবে। যেমন এটা একটা যেই জায়গাটা সে খালি পাইছে সেই জায়গার ভিতরে আকারে আমার একটা স্পেসিং দিয়ে দিছে। এগুলো বর্ডারের মাধ্যমে ইউজ করা যায়। সাধারণত বর্ডারের লাইনগুলো আসে টেবিলের যে সেক্টরটা আছে সেটার মাধ্যমে। টেবিলের সেক্টরটা আছে ইনসার্ট ট্যাবের ভিতরে, সো সেটা আমরা আরো কিছুক্ষণ পর আলোচনা করব। হ্যাঁ, বর্ডার থেকেও টেবিল ড্র করা যাবে ম্যানুয়ালি নিজের ইচ্ছা মতো। লেখা ধরে ধরে টেবিল ক্রিয়েট করা যায়। লেখার ভিতরেও করা যায়, বাইরেও করা যায়। যেখানে আমার স্পেসিফিক পজিশন ওয়াইজ টেবিলটার দরকার, সেখান থেকে আমি বর্ডার করতে পারবো। আর অবশ্যই আমরা জিনিসগুলো খেয়াল করার চেষ্টা করব, কোনো অপশন যদি আমরা বুঝতে না পারি সেখানে জাস্ট মাউসটা রাখলেই আমরা এটা শর্ট একটা মেসেজ দেখতে পারবো যেটা কি কাজ করে। যখন আমরা এটা কনফিউজ হয়ে যাবো, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। এই লেখার ভিতরে কোনো গ্রিড লাইন আমরা ইউজ করি নাই, যার কারণে ভিউ গ্রিড লাইন দিলেও সেই জিনিসগুলো আসবে না। আর বর্ডার শেডিং এই যে জিনিসগুলো যখন আমরা ইউজ করতে চাবো, তখন পুরো লেখাটা আমরা সিলেক্ট করি আগে। যেমন এই কয়টা লেখা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর বর্ডারস অ্যান্ড শেডিং এটা ইউজ করার পরে আমরা বিভিন্ন ধরনের বর্ডারের সাইজ বা স্টাইল, 3D কাস্টম এরকম যে স্টাইলগুলো থাকে সেগুলো ইউজ করার পরে দেখেন সেই লেখাগুলো অটোমেটিক সেই স্পেসিফিক ডিজাইনটা সে নিয়ে নিতেছে। আমরা অবশ্যই বাসায় সব ধরনের অপশনগুলা প্র্যাকটিস করব প্রত্যেকটা লেখার উপরে, যে কোনটার কাজ কীরকম, যাতে করে আমাদের জিনিসগুলো মাথায় ঢুকে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা স্টাইল সেকশনে। স্টাইল সেকশন সাধারণত ইউজ করা হয় কন্টেন্টটাকে শর্ট করে এক্সেস করার জন্য। কিভাবে? আচ্ছা, সাপোজ এখানে কয়েকটা প্যারাগ্রাফ আছে। এখানে আমরা যদি বইয়ের মতো চিন্তা করি, আমাদের বইয়ে অনেকগুলো চ্যাপ্টার থাকে। চ্যাপ্টার ওয়াইজ আমাদের লেখাগুলো, পড়াশোনাগুলো, অধ্যায়গুলো ভাগ করা থাকে। এগুলো যদি আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফকে এক একটা চ্যাপ্টার ওয়াইজ ধরি, আচ্ছা আপনাদের মনে কোশ্চেন আসছে না যে আমি লেখাগুলো সব এইভাবে কিভাবে সিলেক্ট করলাম একটা একটা করে? যখন এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লেখা আমি সিলেক্ট করব অ্যাট এ টাইম, কিন্তু একসাথে তো আমার নাও সিলেক্ট হতে পারে। এখানে আমি সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করার সময় তো আমার আগের সিলেক্টটা চলে যেতে পারে, তাই না? সেই ক্ষেত্রে আমার করণীয় কি? যখন আমার একটা লেখা আমি সিলেক্ট করতেছি, দেন আরেকটা লেখা আমার এটার সাথে সিলেক্ট করতে হবে, তখন আমরা অবশ্যই কিবোর্ডের থেকে কন্ট্রোল বাটনটা চেপে ধরে রাখবো। কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে ধরলে দেন আমি নেক্সট কন্টেন্টটা আমি সিলেক্ট করতে পারবো। দেন আমি যদি এই অবস্থাতেই আমার একটা সিলেক্ট করা যেই কন্টেন্টটা আছে বা রাইটিংসটা আছে সেটা যদি আমি আনসিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আবার কন্ট্রোল চেপেই সিলেক্ট করা অবস্থায় জায়গাটা আমি যদি সিলেক্ট করি, দেন এটা আনসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা হেডিং স্টাইলগুলো নিয়ে কথা বলতেছিলাম যে হেডিং স্টাইলটা কেমন হবে। অবশ্যই কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন।
হেডিং স্টাইলগুলো ইউজ করা হয় কন্টেন্টের চ্যাপ্টার ওয়াইজ, যে প্রত্যেকটা কন্টেন্টকে ভাগ করার জন্য, ঠিক আছে? যখন আমরা হেডিংগুলো ইউজ করতেছি, এখানে কয়েক ধরনের হেডিং স্টাইল দেওয়া আছে। তারপর আমরা এখানে দুইটা ধরনের মেইনলি দেখতে পারতেছি যে হেডিং স্টাইলগুলো কেমন হয়। হেডিং 1 যখন ইউজ করব, এটা হবে মেইন হেডিং। অ্যাজ এ মেইন হেডিং যখন আমরা ইউজ করব, তখন দেখেন প্রত্যেকটা লেখার পাশে ছোট একটা ড্রপ ডাউন মেনু চলে আসছে। এটা আসলে ড্রপ ডাউন মেনু কেন, যখন এই নিচের দিকে মুভ মুভ করা যেই ড্রপ ডাউনটা আছে, এটা যখন আমি ক্লিক করতেছি, আমার যে হোল কন্টেন্টটা ছিল সেটা এই চ্যাপ্টার 1 এই লেখাটার ভিতরে হাইড হয়ে যাবে। এরকম সবগুলো লেখা আমি আমার লেখার ভিতরে হাইড করতে পারবো। সো আমার ডকুমেন্ট যদি অনেক বড় হয়, লেখার ভিতরে যদি 50,000 60,000 ওয়ার্ডের কোনো ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা যদি চ্যাপ্টার ওয়াইজটা ইউজ করি, সো আমরা এই লেখাটা আমরা এভাবে মানে অ্যাক্সেস করতে পারবো। আর এই লেখাটা এইভাবে ছোট করে অ্যাক্সেস করার থেকেও আরও যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে নেভিগেশন বার। এই নেভিগেশন প্যান থেকে আমরা আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে কটা আমাদের চ্যাপ্টার থাকবে, সেই চ্যাপ্টার ওয়াইজ আমি আমার হোল ডকুমেন্টটাকে অ্যাক্সেস করতে পারবো কাস্টমাইজেশন পারপাসে, ঠিক আছে? নেভিগেশন ভিউ ট্যাব থেকে নেভিগেশন প্যানটা ওপেন করলে আমরা আমাদের চ্যাপ্টার ওয়াইজ আমাদের হোল ডকুমেন্ট অ্যাক্সেস করতে পারবো, আমাদের হোল ডকুমেন্টে কী কী জিনিস আছে। আবার যে হেডিংটা ইউজ করা হয় আরেকটা পারপাসে, সেটা হচ্ছে পিডিএফ। যারা পিডিএফ পড়াশোনা করে তাদের ক্ষেত্রে পিডিএফ আকারে রাখলে ভালো হয়। সো পেজ কাউন্টিংটা বা যে কোনো একটা পিডিএফ এর ভিতরে পড়াশোনা করার সময় যখন পেজ নাম্বারটা লেখা সার্চ দেয়, তখন স্পেসিফিক পেজ নাম্বার বা স্পেসিফিক কন্টেন্টটা স্পেসিফিক হেডিংটা আসতে ইউজারের পাইতে মানে সুবিধা হয়। আবার এখানে যদি আমাদের লেখাটা হয়তো এখানে এক পেজ, আমরা যদি এই লেখাটা মাল্টিপল পেজ করি, এরকম অনেকগুলা পেজে যদি আমাদের লেখাগুলো থাকে, সো সেক্ষেত্রে আমরা পেজ থেকে অ্যাক্সেস করতে পারবো আমাদের কোন পেজে কি কি আছে। সেখানে শর্ট আকারে আমাদের পেজের নেভিগেশনগুলো দেখাবে। আমি স্পেসিফিক যে পেজে যাইতে চাই সেই স্পেসিফিক পেজটাতে ক্লিক করলে আমার ওই স্পেসিফিক পেজটাতে চলে যাবে। নেভিগেশন প্যান থেকে পেজের মাধ্যমেও আমরা আমাদের স্পেসিফিক পেজটাতে যাইতে পারবো, কোন পেজে কি লেখা আছে সেটা মডিফাই করার জন্য। দেন হেডিংসের মাধ্যমেও আমরা আমাদের হোল ডকুমেন্টে কোথায় কি লেখা আছে সেটা আমরা অ্যাক্সেস করতে পারি। রিজন কয়টা হলো? এক হচ্ছে পড়ার সুবিধার্থে, আর একটা হচ্ছে কাস্টমাইজেশনের সুবিধার্থে। যে কোনো একটা ডকুমেন্ট, অনেক বড় ডকুমেন্ট ইজিলি অ্যাক্সেস করার জন্য আমরা হেডিং জিনিসটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? দেন আবার হেডিং 2 যে বিষয়টা থাকে, এগুলো হচ্ছে সাব হেডিং। মানে একটা হেডিং এর আন্ডারে আরো একটা যদি হেডিং আমরা চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সেকেন্ড সাব হেডিং জিনিসগুলো ইউজ করতে পারি। যেমন এই লেখাগুলোকে যদি আমি হেডিং 2 আকারে সিলেক্ট করি, তাহলে এই হেডিং 2 গুলা মানে এটা মাল্টিপল ভাবে ইউজ করা যায়। যেমন একটা লেখার ভিতরে আমি কয়েক ধরনের সাব হেডিং দিতে পারি। এটা হচ্ছে নিজের ছোট ছোট লেখাকে বা বড় লেখাটাকে ছোট ছোট পার্টে ভাগ করার জন্য আর কি, ছোট ছোট পার্টে ভাগ করার জন্য হেডিং 2 হেডিং 2 বা 3 এগুলো ইউজ করা হয়। যখন আমি যতগুলো হেডিং ইউজ করতেছি, আস্তে আস্তে হেডিং এর পরিমাণও বাড়তে থাকবে। আমার লেখাটা আমি যত বেশি কাস্টমাইজ করব বা যত বেশি শর্টেড করব, তত বেশি হেডিং এর সংখ্যাও আপনাকে এখানে দিতে থাকবে। আপনি যদি ইউজ করেন তাহলে এটা আরো বাড়বে, আর যদি ইউজ না করেন তাহলে এটা লিমিট পর্যন্ত এটা থাকবে। দেন এখানে স্টাইলস এর ভিতরে আরো কিছু আমরা স্টাইল পারপাসে দেখতে পারবো। সেখানে ফন্ট ওয়াইজ বা লেখা ওয়াইজ যে জিনিসগুলো আমাদের থাকবে, সেগুলা আমরা টাইটেল আকারে বা স্টাইল আকারে ইউজ করতে পারি। যেমন এই লেখাটা এখানে স্টাইল থেকে কুইক ভাবে আমি এই জিনিসটা নিয়ে নিতে পারতেছি। এটা এখন যখন আমি নিচ্ছি, তখন সেটা আর হেডিং এর আন্ডারে থাকবে না, জাস্ট এটা টাইটেল আন্ডারে চলে যাবে। বাট আমি যেটা অ্যাক্সেস করতে পারবো না তা না, এটা এখানে লেখা থাকবে, কজ এটা একটা স্টাইলের মাধ্যমে, হেডিং স্টাইলের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এটা কোনো কন্টেন্টকে কোলাপস করবে না,
কিন্তু আমি এখানে নেভিগেশন প্যান থেকে অ্যাক্সেস করতে পারবো যদি আমার এরকম ডিজাইন করা কয়েকটা চ্যাপ্টার টাইটেল আমি আমার ডকুমেন্টে ইউজ করি, সেটা আমি নেভিগেশন প্যান থেকে আমি এটা অ্যাক্সেস করতে পারবো স্টাইল অনুযায়ী। আর হেডিংটার বিষয়টা যেটা বললাম, আমার কোনো লেখা কোলাপস করে ফাস্টার অ্যাক্সেস করার জন্য নেভিগেশন প্যান থেকে মানে হেডিংটা ইউজ করে নেভিগেশন প্যান থেকে ইউজ করা যায়। আমার যদি আরও বেশি হেডিংয়ের দরকার হয় সেক্ষেত্রে আমরা নিজে একটা স্টাইল ক্রিয়েট করে এখানে ডিফল্টভাবে সেভ করে রাখতে পারি, অথবা ক্লিয়ার অল ফরম্যাটিং ক্লিক করলে আমাদের যেই হেডিংগুলো আছে সেগুলো সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাটিং করলে অ্যাপ্লাই ডিজাইনগুলো চলে যাবে। আবার এখান থেকে অ্যাডভান্স অপশনের মাধ্যমে আমরা আরও অনেক ধরনের হেডিং স্টাইল বা টাইটেল স্টাইল, এগুলো প্যারাগ্রাফ স্টাইল, এগুলো সব পাবো। আবার এখানে দেখা যাচ্ছে শো প্রিভিউ, এটা অফ করলে হয়তো আমরা যখন লেখাগুলা অ্যাপ্লাই করার আগে হোভার করতেছি সেই জিনিসগুলা শো প্রিভিউটা শো করতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। আবার এটা যখন একটা স্টাইল আমি অ্যাপ্লাই করব, এর সাথে রিলেটেড কিছু ডিজাইন করা স্টাইল আমাদের যদি দেখতে হয় সেক্ষেত্রে এটা যদি আমরা সিলেক্ট না করে রাখি সেক্ষেত্রে আমরা স্টাইলগুলো দেখতে পারবো। এখানে আরও 3টা অপশন দেওয়া আছে, সেটা অপশনটা আমরা এখানেও পেয়েছিলাম, এই 3টা অপশন আর ওই 3টা অপশন প্রায় সেম। তো এখানে একটা নতুন জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে স্টাইল ইন্সপেক্টর, যে একটা লেখা কোন স্টাইলে আছে সেটা দেখার জন্য আমরা স্টাইলটা দেখতে পারি যে এটা কোন স্টাইলে আছে। সো এই লেখাটা সিলেক্ট করার মাধ্যমে এটা কোন স্টাইলে আছে, হেডিং 1 স্টাইলে আছে, কিভাবে আছে, একটা প্যারাগ্রাফের উপরে আছে, জিনিসগুলো আমরা শর্ট একটা মেনুতে দেখতে পারবো। দেন এখানে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে ম্যানেজ স্টাইলস। ম্যানেজ স্টাইল অপশনটা ক্লিক করলে আমরা ম্যানুয়ালি অনেক ধরনের অপশন, স্টাইলগুলো আমরা নিজেদের মতো বানাতে, ক্রিয়েট করতে, কপি করতে, জিনিসগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। এই লিস্টের ভিতরে যে জিনিসগুলো থাকবে, নিউ স্টাইল ক্লিক করলে নতুন একটা স্টাইল আমরা এখান থেকে বানিয়ে সেভ করলে সেই লেখার এই স্টাইলটা এখানে ইনপুট হয়ে যাবে, যেটা আমরা নর্মালি এখান থেকেও করতে পারি, ক্রিয়েট এ স্টাইল। আর এখানে অপশনের কিছু বিষয় আছে, সেটা এই জিনিসটা হচ্ছে আপনার এই ফাইলের অপশন থেকে আর কি পাওয়া যায়। এখানে যে অপশনগুলো আছে সেখান থেকেও আপনি বিভিন্ন ধরনের হেডিং স্টাইলগুলো পাবেন। আচ্ছা, এখানে আরও একটু কিছু জিনিস আছে, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। সিলেক্ট তো আমরা করতে শিখেছি অলরেডি মাউস দিয়ে। সিলেক্ট অল এখানে যদি প্রেস করি, এটা হোল ডকুমেন্টে যত লেখা আছে সবগুলো লেখা আর কি সিলেক্ট হয়ে যাবে, যেটা আমরা কন্ট্রোল প্লাস এ, কিবোর্ডের কন্ট্রোল প্লাস এ ক্লিক করার মাধ্যমে এটা করতে পারি। আবার সিলেক্ট অবজেক্টস, আমাদের লেখার ভিতরে যদি কোনো অবজেক্ট থাকে, যদি কোনো ছবি থাকে অথবা কোনো ইলাস্ট্রেশন ডিজাইন থাকে, সার্কেল, রেক্ট্যাঙ্গেল বা ট্রায়াঙ্গেল, যদি যে কোনো ধরনের কোনো অবজেক্ট থাকে সেগুলো সিলেক্ট করার জন্য, লেখা বাদে শুধুমাত্র সেইগুলো সিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট অবজেক্টস অপশনটা ক্রিয়েট করব। যেমন আমি যদি আমার লেখার ভিতরে কয়টা অবজেক্ট নেই, জাস্ট এই যে দুইটা অবজেক্ট নিলাম, এই অবজেক্ট দুইটা শুধু সিলেক্ট করার জন্য উইদাউট লেখা, সেক্ষেত্রে আমরা সিলেক্ট অবজেক্টসে ক্লিক করলে জাস্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্টস। আচ্ছা, অ্যাপ্লিকেশনের হয়তো একটু সমস্যা হচ্ছে যার কারণে সব অবজেক্টগুলো কাউন্ট করতে পারতেছে না। এটা গত ক্লাসেও একবার দেখাইছিলাম, সিলেক্ট অবজেক্টস এটা ক্রিয়েট করে এটা সিলেক্ট করলে শুধুমাত্র অবজেক্টসগুলো সিলেক্ট হয়। এটা হয়তো যদি 2-4টা অবজেক্ট একসাথে থাকে হোল ডকুমেন্টের ভিতরে, সেই 2-4টা অবজেক্ট একসাথে সিলেক্ট করবে। এখানে সিলেকশন প্যানের যে অপশনটা আছে সেখান থেকে আমরা দেখতে পারবো আমরা কি সিলেক্ট করতেছি, অবজেক্টগুলা এখানে শো করবে।
আমাদের হোল ডকুমেন্টের ভিতরে কি কি অবজেক্ট আছে সেই জিনিসগুলো এখান থেকে আমরা শো করে সিলেক্ট করতে পারবো জাস্ট শুধু নামের মাধ্যমে। যখন আমি ওভাল 1 এটা সিলেক্ট করতেছি তখন ওভালটা সিলেক্ট হয়ে যাবে এবং চারপাশে এটার একটা ট্রান্সফরমেশন একটা অপশন চলে আসে। অবজেক্টের বিষয়টা আমরা পরে দেখবো এটাকে কিভাবে ট্রান্সফার করতে হয়, কারণ এর আগে অনেক কিছু জানার আছে। আমি জাস্ট শুধু সিলেক্ট পারপাসে এই জিনিসটা নিয়ে এটা দেখাইলাম। আমরা এতক্ষণ কি দেখলাম? এডিটিং অপশন। আচ্ছা, এই যে রিবনটা আমাদের আছে, টোটাল রিবনটা, যে রিবনের ভিউটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে বলেছি যে আমরা এখান থেকে ডিসপ্লে অপশনটা চেঞ্জ করে নিতে পারি। অটো হাইড দিলে বারবার লেখার সময় এটা ভিতরে ঢুকে যাবে। আবার এটা নর্মাল করার জন্য আমরা এটা আনতে পারি। লিখতেছি উপরে এই যে অপশনটাতে ক্লিক করলে এটা রিবনটা নেমে আসে। দেন আমরা যদি আবার কি করি, শো ট্যাবস, জাস্ট শো ট্যাবস এর ভিতরে শুধুমাত্র ট্যাবগুলো শো করবে, যখন এটা কাজ করার দরকার তখন এটা নেমে আসবে আর কি। আদারওয়াইজ এটা ভিতরে ঢুকে হাইড হয়ে থাকবে। আর এটা তো অলওয়েজ সবগুলো দেখাবে কোন ট্যাবের ভিতরে কি আছে, কোন স্ট্যান্ডার্ড ট্যাবের ভিতরে কি আছে সেটা অলওয়েজ শো করবে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের হোম ট্যাব, হোম যে স্ট্যান্ডার্ড ট্যাবটা আছে সেইটার বিবরণ। এখন কিছু কিছু জিনিস আছে যে কনটেক্সচুয়াল ট্যাব নামে একটা কথা আছে। যখন আমরা একটা লেখা সিলেক্ট করতেছি, এটাকে এডিট করার জন্য আমাদের রিলেটেড কিছু জিনিস চলে আসে। হয়তো লেখার ক্ষেত্রে সেই জিনিসগুলো আসে না, যখন আপনারা অন্য যে অবজেক্টগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে কাজ করবেন তখন এখানে দেখবেন অ্যাড ইনস, এই লেখাটার পরে এক্সট্রা কিছু ট্যাব চলে আসবে। এটাকে বলা হয় কনটেক্সচুয়াল ট্যাব, রিলেটেড কাস্টমাইজেশন ট্যাবও বলা হয়। এখানে আমরা দেখলাম হোম ট্যাবের কিছু কাস্টমাইজেশন এবং কাজকর্ম। আমরা নিচের দিকে একটু খেয়াল করি, এখানে এটা একটা যেই লেখাটা আছে নম্বরটা লাইন, এটা হচ্ছে স্ট্যাটাস বার। এখানে আমরা দেখতে পারবো আমরা কতটা পেজ নিয়ে কাজ করতেছি এবং পেজ 1 of 7 মানে যেই পেজে আছি সেই পেজের নাম্বারটা দেখাবে। ঠিক আছে, পেজ 1 of 7 মানে টোটাল 7টা পেজ এবং পুরো পেজে মানে হোল ডকুমেন্টে কতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের কাউন্টটা দেখাবে। ঠিক আছে, আর কার্সরটা যেখানে থাকবে, ঠিক আছে, কার্সরটা যেখানে আমরা সিলেক্ট করব সেখানে আমাদের পেজের নম্বরটা দেখাবে যে স্পেসিফিক সিলেক্টেড জায়গাটা বা সিলেক্টেড যে জিনিসটা আছে সেটা কোন পেজে আছে সেটা দেখাবে। ইভেন কতগুলা ওয়ার্ড আমি সিলেক্ট করতেছি ওয়ার্ডের পরিমাণটাও দেখাবে। আর যদি কোনো কিছু সিলেক্ট না করা থাকে সেক্ষেত্রে শুধু পেজ এবং ওয়ার্ডটা দেখাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রুফিং এরর্স আর ফাউন্ড, ক্লিক টু কারেক্ট। এই জিনিসগুলো থাকে যখন আমাদের লেখার নিচে এরকম আন্ডারলাইন্ড করা থাকে, তার মানে ওয়ার্ড এটা ভুল ধরতেছে যে লেখাগুলো সব ভুল। দেন ডান পাশে আমরা দেখি আরো কয়েকটা জিনিস আছে। এখানে হচ্ছে রিডিং ভিউ। যখন আমরা এই অপশনগুলো ক্লিক করব তখন আমাদের ডকুমেন্টের রিডিং ভিউটা চেঞ্জ হবে, যে আমরা কিভাবে পড়তে পছন্দ করি সেই জিনিসগুলো আমরা একটু দেখতে পারবো। জাস্ট রিডিং ভিউ, রিডিং পারপাসে। এটা হচ্ছে ওয়েব লেআউট। একটা ওয়েবসাইটের লেখাগুলো কীরকম থাকে HTML and CSS দিয়ে সাজানোর পর সেই জিনিসটার লেআউটটা এখানে দেখাবে। যেহেতু আমাদের এখানে কোনো ডিজাইন অ্যাপ্লাই করা নাই সেক্ষেত্রে এটা নর্মাল স্ট্যাটিক ওয়েতে আসছে, অ্যাজ এ নর্মাল স্ট্যাটিক ফ্রম লেফট টু রাইট। আমাদের লেখাতে ফিরে যেতে চাইলে এখান থেকে এমনি লিখতে পারি, নর্মাল যেটা আগে ফ্রন্টে ছিল একদম সাজানো গোছানো সেখানে ফিরে যাওয়া কাজ করতে পারি। এখান থেকে আমরা আমাদের লেখাটা জুম আউট জুম ইন করতে পারি পছন্দ মতো। ঠিক আছে, আবার মাউসের হুইল বাটন চেপে করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের কন্ট্রোল ধরে তারপরে কাজটা করতে হবে। কন্ট্রোল ধরে যখন মাউসের হুইল বাটন উপরে নিচে করব তখন জুম ইন জুম আউট হবে। কোন লেখা? হ্যাঁ, এই যে মাঝখানের অপশনটা প্রিন্ট লেআউট, এই যে মাঝখানে যে অপশনটা আছে প্রিন্ট লেআউট, এটাতে ক্লিক করলেই এই যে আমরা যে লেখাটা আগের মোডে ছিল সেটাতেই চলে আসছে। কিন্তু যেমন এটাতে গেলে আমরা কি দেখতে পারতেছি, জাস্ট রিডিং মোড। আবার এটা হচ্ছে ওয়েবসাইট মোড। ঠিক আছে, যখন এই মাঝখানেটা ক্লিক করব তখন মানে প্রিন্ট লেআউটে ক্লিক করব তখন হচ্ছে
আমাদের নর্মাল মোডে ফিরে আসবে। এটা হচ্ছে সাধারণত প্রিন্টিং পারপাসের জন্য দরকার হয়, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা নেক্সট ট্যাবে চলে যাচ্ছি, ইনসার্ট। ইনসার্টে যখন আমরা আসলাম, সেখানে আমরা অনেক কিছু বিষয় দেখতে পারতেছি। আমাদের হয়তো এই সবগুলার বিষয় নিয়ে আলোচনা করা এখন সেরকম সময় হবে না। আপনারা কি পারবেন নিতে? যদি পারেন তাহলে আমার সমস্যা নেই। আমাদের দরকার হচ্ছে সবগুলো বিষয়ে একদম 100% প্র্যাকটিস, যাতে এগুলা নেক্সট টাইম। হ্যাঁ, অনেক বিষয় আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। আর আমরা যে ভিডিওটা, হ্যাঁ, নেক্সট ক্লাসে অবশ্যই আমরা ইনসার্ট পারলে ডিজাইন দুইটা জিনিসই আমরা দেখাবো একদম ফুল অ্যান্ড ফাইনাল, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করবেন, আমাকে কাজ দেখাবেন আপনারা কি কি কাজ করছেন, ঠিক আছে? আমি আপনাদের তো গ্রুপে অ্যাড করে দিছি। আর হচ্ছে এই যে ভিডিওটা আমরা করলাম, এই ভিডিওটা আমি কিছুক্ষণের ভিতর ইউটিউবে দিয়ে দিচ্ছি।